ওয়েলকাম টু ফিজিক্স গাইড। সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি করিম স্যার। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে এসির একটা টপিক, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে টপিকটা সেটা হচ্ছে এলআর বর্তনী। প্রথমে আমরা দেখবো, এরপর দেখবো সিআর বর্তনী এবং পরবর্তী দেখবো এলসিআর বর্তনী। সেটা অনেক বড়, আমাদের খুব ডিটেলস আলোচনা করতে হবে। তো আমি বলবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। তো প্রথমে আমরা দেখো, বলেছি আমাদের এল আর বর্তনী, মানে একটা ইন্ডাক্টর থাকবে, একটা আবেশক, ঠিক আছে, বা সাবেশক বলতে পারো, একটা রেজিস্ট্যান্স থাকবে। এই বর্তনীকে বলবো আমরা শ্রেণীতে রেখেছি, আমরা শ্রেণীতে, ঠিক আছে? এল আর শ্রেণীতে আছে, এটা এল, এটা আছে আমাদের আর। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এসি সোর্স, ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, এটা একটা এসি সোর্স, ঠিক আছে? তাহলে টি টাইমে বর্তনীতে যে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ, সেটা হচ্ছে ভোল্টেজ বলতে পারো, কত ই। এই ই ভোল্টেজের মধ্যে আমরা দেখতে চাইছি যে এর অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ভিএল, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আমরা ধরে নিচ্ছি ভিআর। কোন একটা সময় টি টাইমে বর্তনীতে এটা ছিল প্লাস আর এটা ছিল মাইনাস, এটা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজ, আর ওই মুহূর্তে তাৎক্ষণিক কারেন্টের মানটা ছিল আই। কত? আই। তাহলে আমরা বলতে পারি যে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত লিখবো আমরা? এর অ্যাক্রসে ভোল্টেজ, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ লিখবো ভিএল ইকুয়ালস টু আই ইনটু ইন্ডাক্টরের রেজিস্ট্যান্স কত? ইন্ডাক্টর রেজিস্ট্যান্স তোমরা বলেছিলাম যে ইন্ডাক্টরে আমরা রেজিস্ট্যান্স বলবো না, সেটা বলবো আমরা কি? আবেশী প্রতিঘাত, সেটা হচ্ছে এক্সএল, তাই না? এটা রোধের, এটা একক কি? ওহম। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত লিখবো? রেজিস্ট্যান্সের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে? আই, এবং রেজিস্ট্যান্স মান কত? রোধের মান কত? ক্যাপিটাল আর। আমরা এরপর এখন যেটা দেখে নিচ্ছি সেটা হচ্ছে দশাচিত্র। দশাচিত্র বলতে আমরা বলেছিলাম যে এটাকে যতক্ষণ না ফেজার ডায়াগ্রামে তুমি সার্কিটগুলোকে যদি নিই, তাহলে ফেজার ডায়াগ্রামের সার্কিটের একটা সুবিধা হচ্ছে যে এর ম্যাথমেটিক্স খুবই সহজ এবং সরল হয়। আমরা ফেজার ডায়াগ্রাম ছাড়া যদি এর ম্যাথমেটিক্স করতে যাই, সেটা খুবই লেন্দি প্রসেস, ঠিক আছে, অত্যাধিক জটিল প্রসেস। তো আমরা ফেজার ডায়াগ্রামে আমরা এর পুরো সলিউশনটা দেখব কেমন হয়। তো প্রথমে বলে রাখি যে আমরা বলেছিলাম, ধরো আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বর্তনীতে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ভিআর, আর ভিআর এবং আই কারেন্ট। আমরা বলেছিলাম তোমাদের আগের লেকচারে যে রেজিস্ট্যান্সে কারেন্ট এবং ভোল্টেজ একই সঙ্গে চলে। তাহলে রেজিস্ট্যান্সের ভোল্টেজ যদি ভিআর বলি, তাহলে কারেন্ট একই সঙ্গে যাবে, কিন্তু ভিআর এর মানটা বেশি আই এর তুলনায়। কারণ ভিআর মানে কত? আই ইনটু আর, স্মল আর মাল্টিপ্লাই করা আছে, কারেন্টের মানটা বেশি হবে, ঠিক আছে? তাহলে ভিআরটা আমরা বলছি যে ভিআরটা বেশি এবং আই এর মানটা কম, তাহলে আমরা ভেক্টর চিহ্ন নিয়েছি, এটা একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে সিমিলারলি এখানে ইন্ডাক্টর আছে। ইন্ডাক্টরে কি হয়? আমরা বলেছিলাম ইন্ডাক্টরে কারেন্ট ভোল্টেজের তুলনায় পিছিয়ে থাকে, এনি ভোল্টেজ এগিয়ে থাকে কতটা? 90 ডিগ্রি। তাহলে ইন্ডাক্টরে যদি আমরা ভোল্টেজটা 90 ডিগ্রি কারেন্টের তুলনায় এগিয়ে থাকে, তার জন্য আমরা এটাকে বলছি, আমরা এই যে এটাকে বলছি আমরা ভি এল ভেক্টর। কি বললাম? ইন্ডাক্টরে কারেন্টের তুলনায় ইন্ডাক্টর 90 ডিগ্রি দশা কোণে এগিয়ে থাকে, তার জন্য ভিএলটা উপরে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আমরা ভেক্টর, আমরা এটা দেখো, তাহলে এটা লব্ধি কত হচ্ছে? আমরা এটা লব্ধি হবে আমাদের ভেক্টর যোগে সামুদ্রিক সূত্র নিচ্ছি, সেটা হচ্ছে ই ভেক্টর। সেটা কত? সেটা হচ্ছে ই ভেক্টর। তাহলে এর আমরা দশাচিত্র অঙ্কন করে ফেলেছি। এখন আমাদের যদি ই এর মানটা বের করি, তাহলে ই এর মানটা কত লিখবো আমরা? আমরা ই সমান সমান জানি, ই সমান সমান আমরা দশাচিত্র এটা হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন কারেন্টের মানটা বের করতে চাইছি, বর্তনীতে প্রবাহ মাত্রা বের করব। তাহলে ই কত লিখতে পারি আমরা? ই মানে এটা রেজাল্ট্যান্ট ভোল্টেজ কত? লব্ধি ভোল্টেজ কত? ই সমান সমান লিখবো ভিএল তার স্কয়ার, বা লিখতে পারি ভিআর তার স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, সরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। ভেক্টর যোগের সামন্ত্রিক সূত্র আমরা ইউজ করব। তাহলে ভিএল এর স্কয়ার প্লাস 2 ভিআর ইনটু ভিএল cos 90। কেন? ভিএল আর ভি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে cos 90 0।
তার জন্য আমরা কত হয়ে যাবে ই ইকুয়াল টু রুট ওভার অফ ভিআর এর স্কয়ার প্লাস ভিএল তার স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এতটুকু নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের ভিআর এর মান কত, ভিআর এর মান হচ্ছে আই ইন্টু আর তার স্কোয়ার, আর ভিএল এর মান হচ্ছে আই ইন্টু এক্স এল তার স্কোয়ার। তাহলে আমরা আইটা বাইরে নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি কত আর এর স্কোয়ার প্লাস এক্স এল তার স্কোয়ার। এখন আমরা তো জানি, এটা আমরা প্রত্যেকে জানা আছে যে এক্স এল হচ্ছে ওমেগা ইন্টু এল, কৌণিক কম্পাঙ্ক ইন্টু কি সাবেশাঙ্ক, এটা হচ্ছে আমাদের আবেশিক প্রতিঘাত। তো আমরা আই ইকুয়াল টু কত পাচ্ছি, দেয়ারফর আমরা কারেন্ট যেটা পাচ্ছি তাৎক্ষণিক প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু তাৎক্ষণিক ভোল্টেজ বাই মোট সার্কিটে মোট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলতে গেলে এটাকে আমরা লিখবো ই বাই নতুন একটা টার্ম, সেটা হচ্ছে জেড। কারণ এই যে পুরো টার্মটা দেখতে পাচ্ছ না, আর রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে আরেকটা আছে কি আবেশিক প্রতিঘাত, এই দুটো টার্ম আমরা পুরোটা হচ্ছে আমরা বলবো সেটা জেড। জেডটা হচ্ছে কি, যেটা হচ্ছে বর্তনীর প্রতিরোধ, মনে রাখো প্রতিরোধ। এক্সেলটা হচ্ছে প্রতিঘাত, আবেশিক প্রতিঘাত। আর আমাদের জেডটা কি, জেডটা হচ্ছে যে প্রতিরোধ। হ্যাঁ, পাশে লিখে রেখে যেখানে জেড সমান সমান মনে রাখো জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর এর স্কোয়ার প্লাস এক্স এল তার স্কোয়ার। আর এক্স এল মানে কত ওমেগা এল, তাহলে আর এর স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার। এটা হচ্ছে মোট, এটা হচ্ছে প্রতিরোধ, এটা হলো ইম্পিডেন্স, ইম্পিডেন্স, ঠিক আছে, ইম্পিডেন্স। তাহলে আসলে বর্তনীতে কারেন্ট চলাচল করতে বাধা কে প্রদান করছে, যে জেড, এটা বর্তনীতে কারেন্ট চলাচল করতে বাধা প্রদান করছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রবাহ মাত্রার শীর্ষ মান কত লিখতে পারি, দেখো প্রবাহ মাত্রার শীর্ষ মান আমরা যেটা লিখবো মানে এটা হচ্ছে পিক ভ্যালু, পিক ভ্যালু কত, আমরা আই জিরো মানে লিখতে পারি ই এর জায়গায় কত লিখবো ই জিরো বাই জেড এর জায়গায় রুট ওভার অফ আর এর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে শীর্ষ মান, প্রবাহ মাত্রা কত, এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রার শীর্ষ মান। তাহলে আমরা বর্তনীতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, বর্তনীতে যে কারেন্টটা আমরা ফ্লো হচ্ছে সেই কারেন্টের শীর্ষ মান আমরা পেয়ে গেলাম এখান থেকে, এবং তাৎক্ষণিক কারেন্টটাও আমরা পেয়ে গেলাম, সেটা কত আমাদের আই ইকুয়াল টু ই বাই জেড, ঠিক আছে, আই ইকুয়াল টু ই বাই জেড। তাহলে এখন আমরা এটা দেখতে চাইছি যে প্রবাহ মাত্রা ও লব্ধি তড়িৎচালক বল বা লব্ধি ভোল্টেজ তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য মানে ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ, আমরা এটা এখন দেখতে চাইছি, মানে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত। আসলে দেখো বর্তনীতে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা কত, সেই বর্তনীতে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ই, আর বর্তনীতে যেটা কারেন্টটা পাচ্ছে সেটা হচ্ছে আই। তাহলে এইদিকে আই আর এটা পাচ্ছি ই। তাহলে আমরা বলেছিলাম দেখো এখানে কারেন্ট নিচে, এটা রেফারেন্স লাইন, রেফারেন্স লাইনের উপরে আছে কে ই, রেফারেন্স লাইনের উপরে ই আছে। তাহলে কোনটা এগিয়েছে দশাকোণে, সেটা হচ্ছে অবশ্যই আমরা বলতে পারি বর্তনীতে ইলেকট্রিক মানে ভোল্ট আমাদের ইএমএফ মানে তড়িৎচালক বল কারেন্টের তুলনায় এগিয়ে আছে। কতটা এগিয়ে আছে আমরা ধরেছি যে ই আই এর তুলনায় ফাই দশাকোণে এগিয়ে আছে, ফাই দশাকোণে এগিয়ে আছে। আবার বলি বর্তনীতে তড়িৎচালক বলটা কারেন্টের তুলনায় ফাই দশাকোণে এগিয়ে আছে। কারণ কি দেখো আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স যদি থাকে, রেজিস্ট্যান্স আর কারেন্ট, আমাদের রেজিস্ট্যান্সে ভোল্টেজ এবং কারেন্ট একই সঙ্গে চলে, কোনো দশা পার্থক্য থাকে না। যদি এটা রেজিস্ট্যান্স না থাকতো, যদি ইন্ডাক্টর থাকতো, ইন্ডাক্টর মানে আবেশ, হ্যাঁ সাবেশাঙ্ক বা সাবেশ বলতে পারো বা আবেশ, যদি একটা ইন্ডাক্টর কানেক্ট করতাম তাহলে ইন্ডাক্টরের ভোল্টেজটা আমাদের এগিয়ে থাকতো কারেন্টের তুলনায়। আমরা জানি কতটা 90 ডিগ্রি এগিয়ে থাকে, ক্যাপাসিটর পিছিয়ে থাকে ভোল্টেজটা, কিন্তু ইন্ডাক্টরে এগিয়ে থাকে 90 ডিগ্রি। কিন্তু যদি দুটো ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ভোল্টেজটা কারেন্টের তুলনায় এগিয়ে আছে, কিন্তু 90 ডিগ্রির তুলনায় কম হবে, 0 ডিগ্রির তুলনায় বেশি এবং 90 ডিগ্রির তুলনায় কম। তাহলে আমরা ফাইটা বের করতে চাইছি। তাহলে এখান থেকে তুমি যদি আমরা এখান থেকে যদি বের করতে চাই, দেখো এখান থেকে আমরা ফাই কত লিখবো, ট্যান ফাই মানে কত লিখবো, লম্ব বাই ভূমি, লম্ব কত ভিএল, ভূমি কত ভিআর। তাহলে আমরা যদি এখান থেকে ট্যান ফাই বের করতে চাই
তাহলে tan phi কত লিখতে পারি? ভিএল লম্ব বাই ভূমি, ভিএল মানে কত? আই ইন্টু এক্সএল, ভূমি কত? আই ইন্টু আর, তাহলে পাচ্ছি এক্সএল বাই আর, আর এক্সএল মানে কত? ওমেগা এল বাই আর। তাহলে ফাইটা কত? আমরা ফাইটা ক্যালকুলেট করতে চাইছি, ফাই ইকুয়াল টু tan ইনভার্স অফ ওমেগা এল বাই আর, ফাই ইকুয়াল টু tan ইনভার্স অফ ওমেগা এল বাই আর। তাহলে এতটা প্রবাহ মাত্রা, ঠিক আছে, লব্ধি তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য, এটা হচ্ছে ফাই। এখানে কি এগিয়ে আছে? তাহলে আমাদের বলবো তড়িৎচালক বল এগিয়ে আছে। তাহলে লব্ধি করো এখানে, এখানে মানে বর্তনীতে তড়িৎচালক বল ই প্রবাহ মাত্রা আয়ের তুলনায় ফাই দশা কোণে এগিয়ে থাকে, ফাই দশা কোণে এগিয়ে থাকে। তাহলে ফাইয়ের মানটা কত হবে? অবভিয়াসলি দেখো ফাইয়ের মানটা, যে ফাইয়ের মানটা 0 ডিগ্রির তুলনায় বেশি হতে হবে এবং 90 ডিগ্রির তুলনায় ছোট হতে হবে। 90 ডিগ্রির তুলনায় বলে ছোট হতে হবে, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। মনে থাকে যেন এটা, ফাইয়ের মানটা 0 ডিগ্রির তুলনায় বেশি এবং 90 ডিগ্রির তুলনায় ছোট। তো আমরা এটা দেখতে পেলাম, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা দেখব প্রতিরোধ ত্রিভুজ। প্রতিরোধ ত্রিভুজ মানে এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল প্রতিরোধ ত্রিভুজটা কি? তাহলে আমাদের প্রতিরোধ ত্রিভুজ হচ্ছে, এখানে দেখো tan phi কত পেলাম আমরা? tan phi মানে পাচ্ছি ওমেগা এল বাই আর। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা যদি ফাই বলি, আমরা এটাকে যদি বলি ফাই, দেখো এটা ফাই, তাহলে আমরা tan phi মানে কত? লম্ব বাই ভূমি, তার লম্ব মানটা কত? অবভিয়াসলি লম্ব ওমেগা এল, এটা আর হবে, তাই না? তবে এই ত্রিভুজের tan phi মানে কত লিখবো? ওমেগা এল বাই আর। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই মানটা কত পাচ্ছি? অতিভুজটা কত? আর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রতিরোধ ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে আমরা যদি প্রতিরোধ ত্রিভুজ থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করি, পাওয়ার ফ্যাক্টর কি বলেছিলাম? পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ক্ষমতা গুণক, ওই সার্কিটের ক্ষমতা গুণকটা আমাদের বের করব। সেটা কত? আমরা জানি ক্ষমতা গুণক মানে কত হয়? cos phi, cos phi মানে বলেছি সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, ক্ষমতা গুণক। cos মানে কত? ভূমি বাই অতি, ভূমি কত আর অতিভুজ কত আছে? √r অফ r এর স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এল তার স্কয়ার, এল তার স্কয়ার, ঠিক আছে। এখন আমরা এটা দেখে দেখি যে বর্তনীতে কারেন্ট প্রবাহ লব্ধি চলকের মধ্যে দশা পার্থক্য বের করেছি। এবার আমরা দেখতে চাইছি যে প্রবাহ মাত্রা সমীকরণ, বর্তনীতে প্রবাহ মাত্রা সমীকরণ, প্রবাহ মাত্রার সমীকরণ। তাহলে আইটাকে আমরা কত লিখবো? দেখো তাহলে আমরা আই কত লিখবো? I0 sin ওমেগা টি মাইনাস ফাই। কেন? বর্তনীতে কারেন্টটা পিছিয়ে আছে কার তুলনায়? ভোল্টেজের তুলনায়, ই এর তুলনায় পিছিয়ে আছে কতটা? ফাই দশা কোণে। তার জন্য ফাইটাকে আমরা মাইনাস ফাই করেছি, ঠিক আছে, বোঝা গেছে? তার জন্য আমরা এখানে এটা হচ্ছে আমাদের পুরো বর্তনীতে প্রবাহ মাত্রার সমীকরণ। তুমি যদি ফাইয়ের মানটা পুট করে দাও তাহলে করতে পারো। ফাইয়ের মান কত আমরা তো জানি, ফাই মানে কত? tan ইনভার্স ওমেগা এল বাই আর, এটা করে দিতে পারো, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি বা এইভাবে লেখা, এটাই এভাবে লেখা থাকে অনেক বই, এটা খুব অল্প ইউজ করা হয়, ঠিক আছে, ইউজই করা না, কোনো বই লেখাই থাকে না। যাও আমি ফাইয়ের মানটা এখানে পুট করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে বর্তনীতে প্রবাহ মাত্রা সমীকরণ। তোমাদেরকে প্রত্যেকটা ফর্মুলা মনে রাখতে হবে। কি? বর্তনীতে প্রবাহ মাত্রা সমীকরণ, cos phi পাওয়ার ফ্যাক্টরটা কত আমার, তারপর মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি কারেন্ট আর ভোল্টেজ মধ্যে দশা পার্থক্য সমীকরণ কত, এটা মনে রাখতে হবে। এগুলো সব প্রত্যেকটা ফর্মুলা তোমার মনে রাখতে হবে। প্রবাহ মাত্রার শীর্ষ মান কত,
ঠিক আছে, প্রবাহ মাত্রার শীর্ষ মান কত, এইগুলো তোমাকে প্রত্যেকটা ফর্মুলা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, তবে তুমি এখান থেকে অঙ্কগুলো সলভ করতে পারবে ইজিলি। ঠিক আছে, আমরা নেক্সট বেরোচ্ছি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিআর বর্তনী। ঠিক আছে, এলআর বর্তনী দেখলাম আমরা, সিআর বর্তনী, সিআর সার্কিট। এবার বর্তনীতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ক্যাপাসিটার আর একটা থাকবে আমাদের ইন্ডাক্টর, ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর। তাহলে আমরা একইভাবে আমরা ধরে নিচ্ছি কোন একটা সময় টি টাইমে বর্তনীতে তাৎক্ষণিক তড়িৎচালক বল, এর মানটা বারবার চেঞ্জ হয় তার জন্য তাৎক্ষণিক বলা হচ্ছে, ই ইকুয়াল টু E0 sin ওমেগা টি, টি টাইমে বর্তনীতে ভোল্টেজ, এটা আমরা ধরে নিচ্ছি সেই মুহূর্তে টি টাইমে এটা ছিল প্লাস এটা মাইনাস, তো ওই মুহূর্তে কারেন্টটা কত, তাৎক্ষণিক কারেন্ট কত, তাৎক্ষণিক কারেন্ট ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট মানে হচ্ছে আই। এর ক্যাপাসিট্যান্স হচ্ছে ধরে নিচ্ছি সি, আর এটা ইন্ডাক্ট আমাদের সরি এখানে ইন্ডাক্টর না এটা রেজিস্ট্যান্স হবে, সি আর বলেছি বর্তনী আমরা, ক্যাপাসিটর আর একটা রেজিস্ট্যান্স। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ, আমরা এর অ্যাক্রসে ভোল্টেজটাকে বলছি ভিসি, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা বলছি ভি আর, ভি আর। ঠিক আছে, তাহলে দেখো এখানে ক্যাপাসিটরের দুই প্রান্তে বিভব প্রভেদ হচ্ছে ভিসি এবং রেজিস্ট্যান্সের দুই প্রান্তে ভোল্টেজ হচ্ছে ভি আর। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের ফেজার ডায়াগ্রাম, আগে যেরকম দেখলাম দশা চিত্র বলবো, দশা চিত্র, আমরা ফেজার ডায়াগ্রামটা ইউজ করব। কেমন, আমরা যদি বলি এটা ভি আর, রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজ, তার রেজিস্ট্যান্স অ্যাক্রসে কারেন্টটা দেখো একই দশায় থাকবে, ভি আর এবং আই রেজিস্ট্যান্সে কারেন্ট এবং ভোল্টেজ একই সঙ্গে চলে, তার জন্য দশা পার্থক্য শূন্য, তখন একই লাইনে থাকবে। ঠিক আছে, একই লাইনে আমরা ধরে নিয়েছি। নেক্সট আমরা ক্যাপাসিটর কি হয়, ক্যাপাসিটরে অ্যাক্রসে ভোল্টেজ সেটা হচ্ছে ভিসি এবং ক্যাপাসিটর যে কারেন্ট, ক্যাপাসিটর ভোল্টেজ এবং কারেন্ট সবসময় 90 ডিগ্রি পিছিয়ে থাকে। কে পিছিয়ে থাকে, আমাদের ভোল্টেজটা, ক্যাপাসিটরের ভোল্টেজ কারেন্টের তুলনায় 90 ডিগ্রি পিছিয়ে থাকে, তার জন্য 90 ডিগ্রি পিছিয়ে থাকার জন্য আমরা এটাকে লিখবো নিচের দিকে। ঠিক আছে, এটাকে লিখবো আমরা ভিসি, এটা হচ্ছে কারেন্ট, এটা ভোল্টেজ 90 ডিগ্রি পিছিয়ে আছে, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। এখন তাহলে এই ভিআর এবং ভিসির লব্ধি ভোল্টেজটা কত, আমরা দিয়েছি কত ভোল্টেজ ই, তাহলে আমরা এই দুটো যদি ভেক্টর যোগ করি তাহলে আমরা ই পেতে হবে। ঠিক আছে, এই দুটো ভেক্টর, এই দুটোকে যদি ভেক্টর যোগ করি ভিআর এবং ভিসি কে, তাহলে কি পাবো আমরা, ই পেতে হবে। তাহলে ই কত পাচ্ছি আমরা, এখানে লিখতে পারি ই সমান সমান লিখতে পারবো √, কত, আচ্ছা ই ভেক্টর দিতে পারো, ই ভেক্টর ইকুয়াল টু লিখবো ভিআর ভেক্টর প্লাস ভিসি ভেক্টর। এবার যদি মড ই নিচ্ছি, মড ই ভেক্টর সমান সমান শুধুমাত্র ই, কত লিখবো, এটা লিখবো আই ইন্টু আর, ভিআর মানে কত, আই ইন্টু আর তার স্কোয়ার প্লাস আই ইন্টু এক্সি, এক্সি মানে কত, এক্সি মানে হচ্ছে যে ক্যাপাসিটরের, এটা আমরা বলবো যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, আবেশী প্রতিঘাত, প্রতিরোধ না প্রতিঘাত। তাহলে আমরা এখান থেকে যদি আই বের করে নিয়ে আসি, আই মানে কত পাচ্ছি, √r এর স্কোয়ার প্লাস এক্সি তার স্কোয়ার, এটা হচ্ছে ই। দেয়ারফর আই কত পাচ্ছি, আই ইকুয়াল টু কত পাচ্ছি, ফেজার ডায়াগ্রাম আমরা এটা করে দিয়েছি, আই ইকুয়ালস পাচ্ছি ই বাই √r এর স্কোয়ার প্লাস এক্সি তার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বর্তনীর প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ওই মুহূর্তে টি টাইমে কারেন্ট হচ্ছে আই এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে কারেন্টের শীর্ষ মান কত, শীর্ষ মান মানে হচ্ছে আমরা বলছি প্রবাহ মাত্রার শীর্ষ মান, প্রবাহ মাত্রার শীর্ষ মান আমরা কত লিখবো, আই ইকুয়াল টু লিখতে I0 লিখবো E0 বাই, দেখো সেম একই জিনিস, আর এর স্কোয়ার প্লাস এক্সি তার স্কোয়ার, এটাকে আমরা বলছি E0 বাই জেড। জেডটা কি, এখানে জেডটা হচ্ছে যে জেড সমান সমান বর্তনীর প্রতিরোধ, ঠিক আছে, এটা বলবো আমরা ইম্পিডেন্স বলবো, ইম্পিডেন্স। তো জেডটা কত, জেড সমান সমান আমরা দেখতে পাচ্ছি √r স্কোয়ার প্লাস এক্সি, এক্সি মানে কত আমরা জানি, এক্সি মানে জানি 1/ωc তার স্কোয়ার, তাই না। ধারকী প্রতিঘাত কত জানি, ধারকী প্রতিঘাত মানে 1/ωc, আবেশিক প্রতিঘাত মানে ওমেগা এল। তাহলে জেড এর মানটা আমরা
পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা জেড এর মানটা পেয়ে গেলাম, শীর্ষ মান পেয়ে গেলাম। নেক্সট আমরা যাব যে প্রবাহ মাত্রা, তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, অবশ্যই প্রবাহ মাত্রা ও তড়িৎচালক বল বা ভোল্টেজ, তড়িৎচালক বলের মধ্যে দশা পার্থক্য, দশা পার্থক্য এটা কি? আমরা দশা পার্থক্য বের করতে চাইছি। দেখো এখানে কে এগিয়ে আছে, আমরা যদি সার্কিটের দিকে তাকাই, সার্কিটের দিকে তাকাই, এটা হচ্ছে কারেন্ট, তাৎক্ষণিক কারেন্ট, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভোল্টেজ, বর্তনীর কি তাৎক্ষণিক ভোল্টেজ। তাহলে কারেন্টটা এগিয়ে আছে কারণ ভোল্টেজটা নিচে, তড়িৎচালক বল নিচে, কারেন্টটা উপরে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইনের নিচে আছে, এটা তার জন্য পিছিয়ে আছে, তার জন্য এটা কত আমরা ধরেছি ফাই দশা কোণে পিছিয়ে আছে। তাহলে এখানে ট্যান ফাই কত লিখতে পারি? ট্যান ফাই মানে লম্ব কত, লম্ব হচ্ছে আমাদের ভিসি, এটা হচ্ছে ভিসি, আর ভূমি কত ভিআর, লম্ব বাই ভূমি সেটা ট্যান। তো ট্যান মানে কত লিখতে পারি আমরা? তাহলে আমরা লিখবো ট্যান ফাই ত্রিভুজ থেকে ট্যান ফাই ভিসি বাই ভিআর, আর ভিসি মানে কত আই কারেন্ট ইনটু এখানে কি ধারকী প্রতিঘাত বাই ভিআর মানে কত লিখবো আই ইনটু আর, তাহলে পাচ্ছি কত এক্সি বাই আর, আর এক্সি মানে কত 1 বাই ওমেগা সি, তাহলে এটা পেয়েছি ওমেগা সি আর, ঠিক আছে। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত আছে ট্যান ইনভার্স 1 বাই ওমেগা সি আর। এটা হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। কে এগিয়ে আছে? ভোল্টেজ পিছিয়ে আছে কারেন্টের তুলনায়, ঠিক আছে, কারেন্টটা এগিয়ে আছে বলবো, ভোল্টেজ পিছিয়ে আছে। ঠিক আছে, আমরা নেক্সট আচ্ছা আমরা বলতে পারি যে এখানে মানে বর্তনীতে এখানে প্রবাহ মাত্রা আই, তড়িৎচালক বল বা ভোল্টেজ, তড়িৎচালক বল ই এর তুলনায় ফাই দশা কোণে এগিয়ে আছে, ফাই দশা কোণে এগিয়ে আছে, ঠিক আছে। তাহলে ফাইটা হচ্ছে আমাদের কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য, এখানে ভোল্টেজটা পিছিয়ে আছে, কারেন্টটা এগিয়ে আছে। তাহলে আমরা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রতিরোধ ত্রিভুজটা আমরা দেখবো, প্রতিরোধ ত্রিভুজ, প্রতিরোধ ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, ঠিক আছে। প্রতিরোধ ত্রিভুজটা কি মানে আমরা দেখলাম এখনই যে এদিকে আমরা এইভাবে প্লট করছি কারণ এটা নিচে আছে, দেখো ফাইটা এইভাবে আছে তাই না, তাহলে এইভাবে দেখাচ্ছি। তাহলে এটা আমরা বলতে পারি 1 বাই ওমেগা সি, এটা আছে আর, লম্ব বাই ভূমি, লম্ব কত 1 বাই ওমেগা সি, ভূমি কত আর, তবে তো ট্যান ফাই মানে পাবো 1 বাই ওমেগা সি আর, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আমরা এই অতিভুজটা বের করি তাহলে অতিভুজটা কত আছে আর স্কয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার, ঠিক আছে, 1 বাই ওমেগা সি তার স্কয়ার অতিভুজটা। তাহলে cos ফাই আমরা কত পাচ্ছি? এটা হচ্ছে আমাদের কি প্রতিরোধ ত্রিভুজ। আমাদের এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক, ক্ষমতা গুণক মানে কি cos ফাই, এসি বর্তনীতে পাওয়ার ফ্যাক্টর সবসময় cos ফাই লেখা হয়। cos ফাই মানে কি লম্ব, লম্ব কত ভূমি, ভূমি হচ্ছে আর, অতিভুজ কত এটা আর স্কয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার, এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি আমরা এবার দেখতে পাচ্ছি, আবার লিখতে পারি, নেক্সট লিখবো যে বর্তনীতে প্রবাহ মাত্রার সমীকরণ, বর্তনীতে প্রবাহ মাত্রার তাৎক্ষণিক প্রবাহ মাত্রার, হ্যাঁ প্রবাহ মাত্রার সমীকরণ কি লিখবো সেটা দেখো, আমরা আই ইকুয়াল টু আই জিরো, কারেন্টটা এগিয়ে আছে ভোল্টেজের তুলনায়, তার জন্য ওমেগা টি সাইন ওমেগা টি প্লাস ফাই, ফাইটা কত ফাইয়ের মানটা পুট করতে পারো নাও পারো, এভাবে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে ওমেগা টি, আর ফাই মানে কত বললাম ট্যান ইনভার্স, এখনই বললাম ট্যান ইনভার্স 1 বাই ওমেগা সি আর, ঠিক আছে। তো যাও এই হচ্ছে আমাদের গল্প কার সিআর বর্তনী। তো সিআর বর্তনী প্রত্যেকটা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হবে, প্রবাহ মাত্রা সমীকরণ, cos ফাই পাওয়ার ফ্যাক্টরটা কত, তারপর আমাদের ফাইটা কারেন্ট ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত,
আমাদের ইম্পিডেন্স কত হয়, বর্তনীর প্রতিরোধ কত হয় সেটা, এবং আমাদের শীর্ষমান কত হয়, কারেন্টের শীর্ষমানটা, ঠিক আছে, কারেন্টের শীর্ষমান তোমাকে জানতে হবে, এবং তাৎক্ষণিক কারেন্টের মানটা জানতে হতে পারে, ঠিক আছে। তাহলে এতগুলো জিনিস তোমাকে পুরো একবার খাতায় চটপট করে লিখে নিতে হবে, ঠিক আছে। খুবই সহজ, খুবই সহজ, কারণ যারা এলআর করবে তারা সিআর করতে পারবে। এবার আমরা পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে এলসিআর, সবচেয়ে লেন্দি টপিক আমাদের এসিতে, ঠিক আছে। এলসিআর বর্তনী, এটা সবচেয়ে লেন্দি। অবশ্যই আমরা সিরিজ এলসিআর লিখবো, ঠিক আছে। এলসিআর বর্তনী বলতে আমরা সিরিজ এলসিআর মানে শ্রেণী এলসিআর বর্তনী, শ্রেণী এলসিআর বর্তনী, তো সিরিজ এলসিআর সার্কিট। ঠিক আছে, প্রথমে আমরা দেখো, প্রথমে নিউ আমরা একটা বর্তনী আছে, এসি বর্তনী। প্রথমে আছে এল মানে ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর আছে, এবং একটা আছে রেজিস্ট্যান্স। সব সিরিজে আছে, তার জন্য এল সিরিজ এলসিআর বলা আছে, সি আর ইন্ডাক্টর, ক্যাপাসিটর এন্ড রেজিস্ট্যান্স। আমাদের বর্তনীতে আমরা একটা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। টি টাইমে ভোল্টেজ কত বর্তনীতে, ই ইকুয়াল টু ই0 sin ওমেগা টি। আমরা ধরেছি ওই টি টাইমে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে আমার সার্কিটের কারেন্ট কত, ওই মুহূর্তে কারেন্টটা হচ্ছে আই, তাৎক্ষণিক কারেন্ট, ঠিক আছে, তাৎক্ষণিক কারেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের বর্তনী চিত্র, ঠিক আছে। প্রথমে আমরা দেখলাম সেটা হচ্ছে বর্তনী চিত্র, আমরা দেখলাম। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিরোধ ত্রিভুজ, মানে সরি, আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম বা দশা চিত্র, ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রামটা কি দেখো, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখো যে এখানে ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা আমরা ধরে নিচ্ছি ভি এল, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ কত, ভি এল। ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ আমরা বলছি ভি সি, রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভোল্টেজটা আমরা বলছি ভি আর, ভি আর। তাহলে আমাকে বলো তো, দেখো এখানে কারেন্ট আর ইন্ডাক্টরের মধ্যে, ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট আর ভোল্টেজ এর মধ্যে একটা দশা পার্থক্য থাকে, সেটা কত, 90 ডিগ্রি। কি এগিয়ে থাকে, ভিএল এগিয়ে থাকে। তাহলে ভিএল কে আমরা এদিকে যদি আমরা ভাবি, ভিএল উপরে আর কারেন্টটা এদিকে হয় ইন্ডাক্টরের জন্য, ঠিক আছে, কারেন্টটা এদিকে হয়। সিমিলারলি আমাদের যদি বলি যে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা দেখো, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আমাদের ভোল্টেজ আর ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই, একই কারেন্ট ফ্লো হচ্ছে, ক্যাপাসিটর কারেন্ট এবং ক্যাপাসিটর ভোল্টেজ কি হয়, এর মধ্যে একটা দশা পার্থক্য থাকে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, সেটা কত, 90 ডিগ্রি। কি হয় আমাদের সময়, আমরা তো জানি যে ক্যাপাসিটর ভোল্টেজটা পিছিয়ে থাকে কারেন্টের তুলনায়, তাই না। তাহলে এদিকে আমরা যদি কারেন্ট বলি, তাহলে ভোল্টেজটা নিচে, ঠিক আছে, ভোল্টেজটা ভিজিটা নিচে থাকবে। ওকে, আমরা আরেকটা দেখেছিলাম যে আরেকটা কি আছে, রেজিস্ট্যান্সে কারেন্ট আর ভোল্টেজ একই সঙ্গে চলে। কারেন্ট যখন জিরো তখন ভোল্টেজও জিরো, কারেন্ট যখন সর্বোচ্চ তখন ভোল্টেজও সর্বোচ্চ। তার জন্য এর মধ্যে দশা পার্থক্য শূন্য। তাহলে আমরা কত লিখবো এটাকে, তাহলে আমরা একই লাইনে থাকবে, ঠিক আছে। এর জন্য আমাদের এদিকে কারেন্ট বলি, যদি আই বলি, এটা যদি বলি আমরা ভি আর ভেক্টর, রেজিস্ট্যান্স অ্যাক্রস ভোল্টেজ আর কারেন্টটাও আই ভেক্টর একই দিকে হবে। তাহলে আমরা দশা চিত্র যদি দেখি না, তাহলে দশা চিত্র কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এটাকে যদি বলি, সাপোজ ধরো ভি আর, এটা হচ্ছে আই, তাহলে আমাদের ভিএলটা কোন দিকে যাবে, ভিএলটা উপরে চলে যাবে, কারেন্টের তুলনায় ভিএলটা উপরে। ঠিক আছে, ভিএলটা আমাদের উপরে চলে যাবে। আর আমাদের ভিসিটাকে নিচের দিকে হবে। আমরা দেখো এক্ষেত্রে আমাদের তিনটা কেস পাবো। কেস ওয়ান, কেন কেস ওয়ানটা হচ্ছে যে ভিএল এবং ভিসি দেখো জাস্ট একে অপরের দিকে বিপরীত দিকে আছে, অপোজিট ডাইরেকশনে ক্রিয়া করছে। তাহলে ভিএল এর মানটা বেশি হতে পারে ভিসির তুলনায়, আবার ভিএলটা ভিসির তুলনায় ছোট হতে পারে,
আবার ভিএল আর ভিসি সমান হতে পারে, তিনটা কেস হতে পারে। আমরা প্রথম যে কেসটা অন বলছি যে ভিএল ভেক্টর কার তুলনায় বেশি, ভিসির তুলনায় বেশি, মানে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজের তুলনায় ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বেশি, তার জন্য এই লেন্থটাকে বেশি করেছি, লেন্থটাকে ছোট করেছি। তাহলে আমরা যদি জাস্ট এর অপোজিট ভেক্টর, তাহলে কি করব, বিয়োগ করব। তাহলে লব্ধি কত পাচ্ছি, ভিএল আর ভিসির মধ্যে লব্ধি রেজাল্টটা কত পাচ্ছি, ভিএল থেকে ভিসি বিয়োগ করছি। ধরো ভিসি যতটা আছে না, ভিসি ধরো আমরা এতটা ভিসি, আমরা ভিসি যত এতটা ভিসি দৈর্ঘ্য, তাহলে আমরা এতটা কেটে নিচ্ছি, উপর থেকে কেটে নিচ্ছি এতটা, ধরো এতটা হচ্ছে ভিসি, বিয়োগ করলে আমাদের কত পেয়েছি আমরা, তাহলে আমরা বিয়োগ করলে আমরা ধরে নিই যে এটা বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি যে লব্ধিটা উপরের দিকে যাবে, কারণ ভিএলটা বেশি, ভিএল মাইনাস ভিসি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের ভিএল আর মাইনাস ভিসি, তাহলে বর্তনীতে যে তড়িৎচালক বলটা আমরা ভিএল মাইনাস ভিসি ভেক্টর আর ভিআর ভেক্টরের এই যে লব্ধিটা পাচ্ছি না, সেটা হচ্ছে বর্তনীতে তাৎক্ষণিক তড়িৎচালক বল E। ঠিক আছে, তাহলে এখন আমরা ই এর মানটা ফাইন্ড করতে চাইছি, তাহলে কত লিখবো ই মানটা, কেস 1 এর জন্য এটা বলছি, তাহলে কেস 1 এটা, তাহলে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে যে প্রবাহ মাত্রা বের করব, প্রবাহ মাত্রা। তাহলে ইটা কত পাচ্ছি দেখে নিই আমরা, মড ই ভেক্টর মানে কত লিখবো, মড ই ভেক্টর মানে সমান সমান ই ইকুয়াল টু লিখবো রুট ওভার অফ ভিআর এর স্কয়ার, এটা ভিআর এর স্কয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি তার স্কয়ার, কারণ ভিএল মাইনাস ভিসি আর ভি এর মধ্যবর্তী কোণ, এই অ্যাঙ্গেলটা কত আছে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, থিটা মানটা 90 ডিগ্রি, তার জন্য 0। ঠিক আছে, এখন আমরা এটাকে আমরা ভিআর মানে কত লিখতে পারি, ভিআর মানে লিখবো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে ইনটু আর তার স্কয়ার, প্লাস ভিএল মানে কত লিখবো, আই ইন্ডাক্টর অ্যাক্রসে কারেন্ট, ইন্ডাক্টরের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, আই ইন্ডাক্টরের প্রতিরোধ কত, এক্সএল মাইনাস ইন্ডাক্টর ক্যাপাসিটরের কারেন্ট ইনটু ক্যাপাসিটরের প্রতিরোধ, সেটা হচ্ছে এক্স তার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা আই কত পাচ্ছি, আর এন স্কয়ার প্লাস এক্সএল মানে কত, এক্সএল মানে হচ্ছে ওমেগা এল আর এক্সি মানে হচ্ছে ওমেগা সি তার স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা আই সমান সমান দেখো বর্তনীতে যে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা, আই সমান সমান লিখতে পারি ই বাই রুট ওভার অফ আর এর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার। ঠিক আছে, তো দেখো তুমি যদি এলআর সিআর যে কোনো একটা সার্কিট করো, তাহলে দেখো সেম একই জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু একই। তোমরা যখন খাতায় লিখবে না তখন একটু ভালোভাবে মাথা মানে একটু এলআর সিআর এর সঙ্গে ম্যাচ করে নিও, তাহলে কি হয় তুমি এই জিনিসগুলো ইজিলি মনে রাখতে পারবে। এতগুলো সার্কিট তোমার মনে রাখা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু তুমি এটা একটা সিকোয়েন্স ফলো করো না, তাহলে প্রত্যেকটা জিনিস দেখবে আমাদের ঠিক একটা সিকোয়েন্স অনুযায়ী চলছে, প্রবাহ মাত্রা দশা পার্থক্য সব পর পর বের করছি। ঠিক আছে, আমরা এখানে একবার দেখে নিচ্ছি, যদি বলো তো দেখো এখানে আমরা দেখতে পারি যদি সার্কিটে যদি শুধুমাত্র আর আর সি থাকে, যদি এল না থাকে, ইন্ডাক্টর যদি না থাকে, এই ইন্ডাক্টর যদি না থাকে, তাহলে এল এর মানটা 0, তাহলে কারেন্টটা কত, আই ইকুয়াল টু রুট ওভার অফ আর এর স্কয়ার প্লাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার, মানে কার মতো পাচ্ছি, সি আর সার্কিটটা হয়ে যাচ্ছে। যদি সি না থাকে, তাহলে এই পার্টটা যদি না থাকে, তাহলে আমরা এই পার্টটাকে 0 লিখবো, তাহলে সেই সার্কিটটা কত হয়ে যাচ্ছে, আই ইকুয়াল টু ই বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল তার স্কয়ার, মানে সেটা কত, এল আর সার্কিট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা থেকে আমরা এলআর বা সিআর সার্কিটও করতে পারি। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি এরপর, সেটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা হয়ে গেছে, আচ্ছা প্রবাহ মাত্রার শীর্ষমান দেখি, আমাদের এটা দরকার যে কারেন্টের সর্বোচ্চ মান কত, প্রবাহ মাত্রার শীর্ষমান, কারণ এটা তাৎক্ষণিক কারেন্ট, এসি কারেন্ট সবসময় চেঞ্জ হতে থাকে, তাই শীর্ষ মান বের করছি। কারেন্টের সর্বোচ্চ মান I0 কত লিখবো, E0 বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার। হ্যাঁ,
এটাকে আমরা বলতে পারি ই বাই জেড। জেডটা হচ্ছে আমাদের এলসিআর বর্তনীর প্রতিরোধ, প্রতিরোধ ইম্পিডেন্স। তাহলে আমরা এটা লিখতে পারি ই জিরো বাই জেড। জেডটা কি? তাহলে প্রতিরোধ কি বললাম আমরা? তাহলে বর্তনীর প্রতিরোধ জেড সমান সমান পেলাম রুট ওভার অফ আর এর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। তোমাদেরকে ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে। তাহলে এই হচ্ছে আমাদের বর্তনীর প্রতিরোধ, মানে এটা এর একক কি? এর একক বলিনি আমরা, প্রতিরোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে? রোধের একক যেমন ওহম, এটা হচ্ছে ওহম। কারণ এখানে কি আছে দেখতে পাচ্ছ, আর এর রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স সঙ্গে কিছু একটা যুক্ত আছে, তার জন্য অবশ্যই কি হয়ে যাবে, সেটা ওহম হয়ে যাবে, তাই না? এটা ওহম, যদি ওহমের স্কোয়ার হয় তাহলে অবশ্যই এই পার্টটা ওহম তার স্কোয়ার হতে হবে, কারণ সমজাতীয় রাশিগুলোকে যোগ করতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমি কি দেখতে পাচ্ছি যে আমরা প্রতিরোধ, বর্তনীর প্রতিরোধটা দেখে নিলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য দেখো এই ছবিতে দেখতে পাই, আমরা যে ছবিটা ড্র করেছি এই ছবিতে যদি দেখতে পাই যে ভোল্টেজটা, তাৎক্ষণিক ভোল্টেজ বা তড়িৎচালক বল, বর্তনীতে তাৎক্ষণিক তড়িৎচালক বল ই এগিয়ে আছে কারেন্টের তুলনায়, কারণ এটা হচ্ছে রেফারেন্স লাইনের উপরে আছে এটা। তাহলে আমাদের ভোল্টেজটা এগিয়ে আছে, ঠিক আছে? সেটা কত? ফাই দশা কোণে এগিয়ে আছে। তো ট্যান ফাই মানে কত লিখবো? ট্যান ফাই মানে হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব মানে কত? ভিএল মাইনাস ভিসি, ভূমি কত? ভিআর। তাহলে আমরা ট্যান ফাই যেটা লিখবো, ট্যান ফাই ইকুয়াল টু ভিএল মাইনাস ভিসি বাই ভিআর। আর ভিএল মানে কত? আই ইন্টু এক্সএল মাইনাস আই ইন্টু এক্সি, ভিসি মানে আই ইন্টু আর। তাহলে এখানে যেটা কেটে যাচ্ছে সেটা হচ্ছে এক্সএল মাইনাস এক্সি বাই আর, এভাবে রেখে দিতে পারো। বা মান যদি পুট করে দাও, এক্সএল মানে কত? আমরা জানি এক্সএল মানে হচ্ছে ওমেগা এল, আর এক্সি মানে হচ্ছে 1/ওমেগা সি বাই আর। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেওয়ার পর আমরা ফাই কত পাচ্ছি? ফাইয়ের মানটা যেটা পাচ্ছি সেটা ট্যান ইনভার্স ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি বাই আর, ঠিক আছে? ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি বাই আর। আচ্ছা, দশা পার্থক্য এখানে কে এগিয়ে আছে? মনে রাখবে এখানে বর্তনীতে যে প্রবাহ তড়িৎচালক বল, তাৎক্ষণিক তড়িৎচালক বল ই প্রবাহ মাত্রা আই এর তুলনায় ফাই দশা কোণে এগিয়ে আছে, ফাই দশা কোণে এগিয়ে থাকে, ঠিক আছে? এগিয়ে থাকে, মনে রাখবে, ঠিক আছে? দশা পার্থক্য হয়ে গেছে। আমরা এরপর যেটা বের করবো সেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর আমরা দেখি কি বলছে, মানে ক্ষমতা গুণক পাওয়ার ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করবো, সেম একই জিনিস সব ক্ষেত্রে। তাহলে আমরা ট্যান ফাই এখনই বের করব। ট্যান ফাই মানে কত? ট্যান ফাই মানে যেটা দেখলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, ঠিক আছে? আর এটা হচ্ছে ফাই। তাহলে আমরা এই যে এটাকে বলবো আমরা পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এটাকে আমরা এক কাজ করি, পাওয়ার ফ্যাক্টর না বের করে আমরা একটা দশা চিত্র বলি, সরি আমরা বলি প্রতিরোধ ত্রিভুজ, ঠিক আছে? মানে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে প্রতিরোধ ত্রিভুজ। তার এটা মান কত পাবো? এটা হচ্ছে আমাদের কত? আর এর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এবার যদি বলি পাওয়ার ফ্যাক্টরটা কত হবে, ক্ষমতা গুণকটা হবে, তাহলে এই প্রতিরোধ ত্রিভুজ থেকে cos ফাই কত আছে? ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ কত? সেটা হচ্ছে আর এর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার স্কোয়ার। এটাকে লিখতে পারো আর বাই জেড, তাই না? তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি, পাওয়ার ফ্যাক্টর দেখে নিলাম। এরপর যেটা দেখবো যে বর্তনীর
তাৎক্ষণিক প্রবাহ মাত্রার সমীকরণ, তাৎক্ষণিক প্রবাহ মাত্রার সমীকরণ। একই জিনিস, প্রত্যেকটা সার্কিট বারবার বলছি একই জিনিস। বর্তমানে তাৎক্ষণিক প্রবাহ মাত্রা কত পাচ্ছি, তাহলে আই ইকুয়াল টু লিখবো, দেখো কারেন্টটা এগিয়ে আছে, তাহলে কত আই ইকুয়াল টু আই জিরো সাইন, সরি কারেন্টটা পিছিয়ে আছে ভোল্টেজের তুলনায়, এর তুলনায় পিছিয়ে আছে, তার জন্য কতটা দশাংশ পিছিয়ে আছে 5, তাহলে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস 5। এটা বা ফাই মানটা পুট করতে পারে, নাও করতে পারে না, দরকারই পড়ে না, ঠিক আছে। ফাই মান যদি পুট করে দাও তাও করতে পারে, আবার নাও করতে পারো। তাহলে এটা হচ্ছে বর্তমানে তাৎক্ষণিক প্রবাহ মাত্রার সমীকরণ। কেস টুটা কি বলা হচ্ছে, কেস টু হচ্ছে যদি এটা হতো ভিএল লেস দেন ভিসি, মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা দেখো, এই যে ক্যাপাসিটর আমরা পেয়েছি এখানে, এবার ভিএলটা ক্যাপাসিটরে ভোল্টেজটা বেশি কার তুলনায়, আমাদের ভিএল এর তুলনায়। ইন্ডাক্টর অ্যাক্রসে যা ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু কম ক্যাপাসিটরের তুলনায়, তাহলে এই লেন্থটা বেশি হবে, এটা ছোট হবে। তাহলে আমাদের সমীকরণে কি কি চেঞ্জ হবে, দেখো সমীকরণে কি কি চেঞ্জ করব। তাহলে আমাদের প্রথমে যে সমীকরণ চেঞ্জ করব সেটা হচ্ছে যে ভিআর এর স্কয়ার প্লাস ভিএল এর জায়গায় কত লিখবো ভিসি, কারণ ভিসিটা বড়, মাইনাস ভিসি তার স্কয়ার, তাহলে ভিসি মাইনাস ভিএল তার স্কয়ার। তাহলে আমরা কারেন্টের জায়গায় কত লিখবো, আমরা আই ইকুয়াল টু লিখবো ই বাই আর এর রুট ওভার আর এর স্কয়ার প্লাস ওমেগা এল এর জায়গায় লিখবো 1 বাই ওমেগা সি প্রথম, তারপর কত করব মাইনাস ওমেগা এল, প্রথমে 1 বাই ওমেগা সি, তারপর মাইনাস অফ ওমেগা তার স্কয়ার করব। তাহলে আমরা প্রত্যেকটা জিনিস আমরা একবার বলে দিলাম, দরকার হলে আমি একবার এখানে লিখে দিচ্ছি না তোমাদের সুবিধার জন্য। কেস টুটা আমরা চলো আলোচনা করি। তাহলে চলো আমরা লিখে দিই, নাহলে এটা হচ্ছে ভিআর আর এটা হচ্ছে আই আমাদের। তাহলে কারেন্টটা আমাদের এখানে আমরা এটা যদি বলছি ভিএল, তাহলে ভিসিটা বেশি হবে, ঠিক আছে, ভিসিটা আমাদের বেশি হবে। ধর একই লাইনে হবে, লাইনটা বাঁকা হয়ে গেছে, এগুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে। তাহলে আমরা ভিসিটা এটা আমাদের বেশি হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে বিয়োগফল, ভিএল থেকে ভিসি বিয়োগ করছি, কারণ ভিএল উপরে ভিসি নিচে, এটা ভেক্টর আছে, ঠিক আছে, এটা ভেক্টর আছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লব্ধি তড়িৎচালক বল ই। আমরা দেখো এবার কারেন্টটা কি আছে, কারেন্টটা দেখো, কারেন্টটা এগিয়ে আছে ভোল্টেজের তুলনায়, তড়িৎচালক বল তুলনায় কারেন্টটা এগিয়ে আছে। তাহলে আমরা প্রথমে আমরা সর্বোচ্চ প্রবাহ মাত্রা বলবো, সরি আমরা প্রথমে প্রবাহ মাত্রা বের করে নিই, যে প্রবাহ মাত্রার শীর্ষ মান, আমরা শুধুমাত্র মানটা পুট করব, ঠিক আছে, আমরা কোনো ডেরিভেশন করব না। প্রবাহ মাত্রার শীর্ষ মান কত হবে, এখানে আই জিরো মানে লিখবো ই জিরো বাই রুট ওভার অফ আর এর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল তার স্কোয়ার, ঠিক আছে এটা। আর এটা মানে লিখবো আমরা ই জিরো বাই জেড, ই জিরো বাই জেড। আচ্ছা আমরা এবার দেখবো সেটা পাওয়ার ফ্যাক্টর দেখবো, ঠিক আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর বা আমরা বলতে পারি দশা পার্থক্য, মানে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য, ফাই এর মানটা ক্যালকুলেট করবো। সেটা কত, ফাই ইকুয়ালস টু লিখবো আমরা ট্যান ইনভার্স, প্রথমে ছিল ওমেগা এল, তাহলে এবার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল বাই আর, এটা হয়ে যাবে, ঠিক আছে। আগে ওমেগা এলটা শেষে হবে, ওকে। আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করছি, হ্যাঁ এক্ষেত্রে কে এগিয়ে আছে, এক্ষেত্রে আমাদের এগিয়ে আছে, দেখো আমরা বলি আইটা এগিয়ে আছে, কারেন্টটা এগিয়ে আছে ভোল্টেজের তুলনায়, যেহেতু এটা রেফারেন্স লাইনের নিচে আছে, ই রেফারেন্স লাইনের নিচে আছে, তার জন্য কারেন্ট এগিয়ে আছে। তো এখানে লিখে দিই যে আই প্রবাহ মাত্রা, আচ্ছা এখানে করতেছি, প্রবাহ মাত্রা আই তড়িৎচালক বল ই এর তুলনায় এগিয়ে আছে, এগিয়ে থাকে, ঠিক আছে। তো পাওয়ার ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার ফ্যাক্টর কত লিখবো, আর পাওয়ার ফ্যাক্টর লিখবো cos ফাই। তার জন্য আমাদের প্রথমে যে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, প্রতিরোধ ত্রিভুজটা কত হবে, তাহলে আপনি এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু ফাইটা নিচে আছে দেখলাম, এটা হচ্ছে ফাই, তাহলে এটা হচ্ছে আমাদের 1 বাই ওমেগা সি মাইনাস ওমেগা এল, এটা হচ্ছে পাচ্ছি আমরা আর,
এটা হলে এইটাকে লিখবো আমরা, সরি এটা হচ্ছে আর, ঠিক আছে। অধিভুজ কত পাচ্ছি, সেম জিনিস, আর স্কোয়ার প্লাস 1/ωc মাইনাস ωL তার স্কোয়ার। তাহলে cos ফাই কত লিখতে পারি, cos ফাই মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত আর, আর অতিভুজ মানে এটা আর এর স্কোয়ার প্লাস 1/ωc মাইনাস ωL তার স্কোয়ার। আর এটা লিখতে পারি আমরা R/Z, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের cos ফাই। তাহলে এটা হচ্ছে প্রতিরোধ ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর আমরা বের করে ফেলেছি। আমরা এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে কারেন্টের মানটা কত, প্রবাহ মাত্রার সমীকরণটা কত লিখবো এক্ষেত্রে। প্রবাহ মাত্রার সমীকরণ কত হয়, তাহলে আমরা কারেন্টটা যদি দিয়ে আছে, কারেন্টটা আমাদের এগিয়ে আছে এক্ষেত্রে, তাই না, কারেন্টটা এগিয়ে আছে, তাহলে I = লিখবো আমরা I0 sin ωt প্লাস ফাই, কারণ কারেন্টটা এই মুহূর্তে এই কেসে কারেন্টটা, দ্বিতীয় কেসে কারেন্টটা এগিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 2। আর একটা কেস বাকি আছে কি, প্রথমে যে একটা কেসটা বললাম সেটা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ ক্যাপাসিটরের তুলনায় বেশি, দ্বিতীয় কেসটা বললাম ক্যাপাসিটরের ভোল্টেজ আমাদের ইন্ডাক্টরের তুলনায় বেশি। আর একটা কেস কি, ক্যাপাসিটরে যা ভোল্টেজ, ক্যাপাসিটরের দুই পয়েন্টে যা ভোল্টেজ বা ক্যাপাসিটরের দুই প্রান্তে বিভব প্রভেদ, ইন্ডাক্টর মানে আবেশকের দুই প্রান্তে বিভব প্রভেদ যদি সমান হয়, মানে যদি ভিএল আর ভিসি সমান হয়ে যায় তাহলে কি হবে, এই কেসটাই আমাদের এলটিআর সার্কিটে খুবই দরকার, ঠিক আছে। কেস নাম্বার 3টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এখন, ঠিক আছে। এই বিষয়গুলো সহজ, ওটা আমরা দেখবো খুবই ইজি আছে। কেমন, যদি ভিএল আর ভিসি সমান হয়, কেস নাম্বার 3, খুব ভালো করে মন দিয়ে দেখো এগুলো। কেস 3 কেমন, যদি ভিএল = ভিসি, ক্যাপাসিটরের ভোল্টেজ মানে এটা লিখতে পারি, অর্থাৎ যে ভোল্টেজ ড্রপ across inductor = voltage drop across capacitor। তাহলে এই ভোল্টেজটা কি, একটা ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ আর ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজের মানটা সমান, কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা, এটা বিপরীত হয়। কেন, ক্যাপাসিটরে যদি ভোল্টেজ বলি +10 তাহলে ইন্ডাক্টর হয়ে যাবে -10, ক্যাপাসিটর ভোল্টেজ যদি বলি +2 এই কেসে তাহলে ইন্ডাক্টর ভোল্টেজ হবে -2। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে যদি আমরা ভিএল আর ভিসি যদি সমান হয়ে যায়, তাহলে দেখো উপরে ছিল ভিএল আর নিচে ছিল ভিসি, দুটো সমান, তাহলে লব্ধি কত হয়েছিল, তাহলে উপরে এইদিকে কোনো ভ্যালু নেই, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইন্ডাক্টরের আমাদের রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভিআর থাকবে, সার্কিটে কি থাকবে, সার্কিটে যে ভোল্টেজ ড্রপটা এক্সিস্টেন্স মানে বেঁচে থাকবে, সেই ভোল্টেজটা হচ্ছে অনলি ফর রেজিস্ট্যান্স, ঠিক আছে, অনলি অ্যাক্রস দা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কেবলমাত্র এই ভোল্টেজটা পাবো। আর যদি কারেন্ট আর ভোল্টেজ কি হবে, তাহলে সেক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ দেখো একই লাইনে থাকবে। এই অবস্থায় কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 0, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 0, কখন, এই কেসে। তাহলে আমাদের ভিএল আর ভিসি তো 0, তাহলে আমরা কত লিখতে পারি, দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম হলো, আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করলাম, দশা চিত্র। কারেন্টটা করবো আমরা, প্রবাহ মাত্রা দেখতে চাইছি, প্রবাহ মাত্রা কত পাবো, I = আমরা দেখিয়েছিলাম কত, I = E0 শীর্ষমান √R² প্লাস XL মাইনাস XC তার স্কয়ার, বা এটা আমরা লিখতে পারি, আচ্ছা তাহলে এই টার্মটা কত হয়ে যাচ্ছে, ডিরেক্ট এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাই না, কারণ ভিএল মাইনাস ভিসি বা ভিসি মাইনাস ভিএল তার স্কয়ার হবে আমাদের। তাহলে এই টার্মটা যদি 0 পাই তাহলে কত পাচ্ছি, দেখো তাহলে প্রবাহ মাত্রা যেটা পাচ্ছি I0 = E0/R, এটা হচ্ছে প্রবাহ মাত্রার শীর্ষমান, ঠিক। তাহলে ইহাই হলো প্রবাহ মাত্রার শীর্ষমান। এই অবস্থায় প্রবাহ মাত্রার শীর্ষমান, ঠিক আছে।
তাহলে আমাদের রেজিস্ট্যান্সের মানটা দেখো, জেড মানে কত ছিল আমাদের, জেড এর মানটা, তাহলে আমাদের জেড ইকুয়াল টু আমরা যদি বলি যে জেড ইকুয়াল টু ফর্মুলা কত ছিল, আর এর স্কয়ার প্লাস ওমেগা এল, প্রথম কেসে ওমেগা সি তার স্কয়ার, তাই না? তাহলে জেড এর মানটা মিনিমাম কখন, জেড ইকুয়ালস টু জেড মিনিমাম হবে যদি আমরা কি বললাম, ভিএল আর ভিসি মানটা কি হতে হবে সমান, এবং বিপরীতমুখী ভিএল আর ভিসি মানটা কি সমান হতে হবে। তাহলে এই যে পার্টটা ভেতরে, এই পার্টটা ভেতরে পার্টটা কত হয়ে যাবে, শূন্য। তাহলে এই মানটা কত, যদি ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ইকুয়াল টু 0 হয়। যদি এই পার্টটা 0 হয়, তাহলে জেড এর মানটা যদি 0 হয়, তাহলে আমাকে বলো কারেন্টের মানটা কি সর্বোচ্চ পাবো। কারণ এই যে টোটাল পাথটা, এই যে টোটাল জিনিসটা কি করছে আসলে, এটা রেজিস্ট্যান্স হিসেবে আচরণ করছে, মানে বর্তনীতে কারেন্ট চলাচল করতে বাধা প্রদান করছে। এই যে টার্মটা, যদি এই টার্মটা 0 হয়ে যায়, তাহলে জেড এর মানটা মানে প্রতিরোধটা কম, প্রতিরোধ মানে কি কারেন্ট চলাচলকে বাধা প্রদান করছে, তাহলে জেড এর মানটা কম হয়ে যাবে। তাহলে এই টার্মটা যদি 0 হবে, তাহলে আমাদের কারেন্টের মানটা সর্বোচ্চ, কারণ কি বাধাটা সবচেয়ে কম। তাহলে এই সর্বোচ্চ মানটা কত, সর্বোচ্চ মানটা I0 ইকুয়াল টু E0/R লিখবো, ঠিক আছে। তাহলে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ইকুয়াল টু 0। তাহলে ওমেগা এল ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, 1/ওমেগা সি। তাহলে ওমেগা স্কয়ার গুণ করে নিলাম 1/LC। তাহলে ওমেগা ইকুয়ালস কত পাচ্ছি, 1/√LC। তাহলে ওমেগাটা কি দেখো, ওমেগাটা হচ্ছে সার্কিটের ফ্রিকোয়েন্সি, ওমেগা সি। এই ওমেগাটা কি, আমরা কোথায় আছে, ই ইকুয়াল টু যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছিলাম সাইন অফ ওমেগা টি, সোর্সের ফ্রিকোয়েন্সি। ওমেগাটা কি, ওমেগাটা ছিল আমাদের সোর্সের ফ্রিকোয়েন্সি, তাই না? সোর্সের ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, যখন সার্কিটের ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে সার্কিটের কম্পোনেন্ট, এল আর সি কোথায় ইউজ করছে আমরা, সার্কিটে। তাহলে এটা দেখো, তাহলে এল 1/√LC এটা কাকে নির্দেশ করছে, এটা নির্দেশ করছে যে 1/√LC যদি নিই, তাহলে আমরা এটা নির্দেশ করছে আমার সার্কিটের ফ্রিকোয়েন্সি, এটা বলবো সার্কিটের ফ্রিকোয়েন্সি। কারণ এখানে কি আছে, এল আর সি কোথায় আছে, সার্কিটে ব্যবহার করছি এল আর সি। E0 sin ওমেগা টি এটা সোর্সের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ধরি এই ক্ষেত্রে ধরবো, আমাদের ধরি ওমেগা ইকুয়াল টু ওমেগা 0, দেয়ারফর আমরা ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 ধরে নিচ্ছি, 1/√LC। তাহলে এটাকে বলবো আমরা, এই ওমেগা 0 কে বলা হয় তার আগে লিখতে পারি, বা ওমেগা মান কত লিখতে পারি, ওমেগা মান লিখতে পারি 2πf0 1/√LC। তাহলে f0 কত পাচ্ছি, f0 হচ্ছে রৈখিক কম্পাঙ্ক, ঠিক আছে, 1/2π√LC। এটা হচ্ছে আমাদের সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা 0 বা আমরা এটা বলতে পারি f0 বা ওমেগা 0 কে বলা হয় যে অনুনাদ কম্পাঙ্ক, ঠিক আছে, এটাকে বলবো আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা কি আবার জিনিসটা খুব ভালোভাবে বলি, এই কন্ডিশনটা খুবই দরকার, রেজোনেন্স কন্ডিশনটা। তাহলে আমরা বললাম যে যখন আমাদের, যদি দেখো যে যে সোর্সটা ইউজ করছি এসি সোর্সের কম্পাঙ্ক, আর এটা হচ্ছে সার্কিটের কম্পাঙ্ক, ঠিক আছে, বর্তনীর কম্পাঙ্ক যখন সমান হয়ে যায়, আবার বলি এসি সোর্সের কম্পাঙ্ক এবং বর্তনীর কম্পাঙ্ক যখন সমান হয়ে যাবে, তখন আমাদের বর্তনী যে প্রতিরোধ মানে জেড এর মানটা সর্বনিম্ন হয়। আর জেড এর মানটা সর্বনিম্ন হলে বাধাটা কম, কারেন্ট চলাচলের বাধাটা কম, তাহলে কারেন্ট ওই মুহূর্তে আমাদের বর্তনীতে বা সার্কিটে কারেন্টের মানটা সর্বোচ্চ পাবো। সেই সর্বোচ্চ মানটা কত, সেই সর্বোচ্চ মানটাই হচ্ছে আমাদের, আমরা এখনই বললাম I0 কত, E0/R। ইহা হলো প্রমাত্রার শীর্ষ মান, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা স্পষ্ট আমরা ধারণা করতে পারছি যে বর্তনীতে কারেন্ট একটা কন্ডিশনেই সর্বোচ্চ হবে। সেই কন্ডিশনটা কি, অনুনাদ কম্পাঙ্কে বর্তনীতে কারেন্টের মান সর্বোচ্চ হবে। আবার বলি যে বর্তনীতে এলসিআর বর্তনীতে কারেন্টের মান একটা কন্ডিশনে সর্বোচ্চ হবে। সেই সর্বোচ্চ কন্ডিশনটা কি, যে অনুনাদ কন্ডিশন, অনুনাদ কম্পাঙ্কে বর্তনীতে কারেন্টের মান সর্বোচ্চ হবে। সেই সর্বোচ্চ মানটা কত, আমরা বলতে পারি যে
এই অবস্থায় বর্তনীতে প্রবাহ মাত্রা এই অবস্থায় বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হবে। সেটা কত? সর্বোচ্চ মান। এবং এই সর্বোচ্চ মান কত লিখবো? আমরা বলতে পারি I0, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম মান, ইকুয়াল টু E0 বাই R, E0 বাই R, ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ মান। এখন আমরা যে বিষয়টা দেখব, আমাদের বলে দেওয়া আছে অনুনাদি অবস্থায় ক্ষমতা গুণকের মান কত। দেখো, আর ক্ষমতা গুণক মানে আমরা কি বললাম, ক্ষমতা গুণক মানে জানি cos phi ইকুয়াল টু R বাই Z, তাই না, Z। আর Z মানে কত ছিল, আমরা যদি দেখি R বাই Z মানে হচ্ছে রুট ওভার অফ ইম্পিডেন্স কত ছিল, R এর স্কোয়ার প্লাস আমাদের ছিল XL মাইনাস X তার স্কোয়ার। আর অনুনাদ অবস্থায় আমরা এখনই বললাম যে অনুনাদ অবস্থায় XL আর X এর মানটা সমান, তাহলে XL ইকুয়াল টু X, তাহলে এই মানটা যদি 0 হয়ে যায় তাহলে XL এই মানটা 0, তাহলে পাচ্ছি কত, দেখো R বাই R কাটাকাটি করলে কত পাচ্ছি 1। তাহলে cos phi কত, cos phi 1, মানে এটা কত লিখতে পারি, 1 মানে cos 0 ডিগ্রি, তাই না, তাহলে phi এর মানটা কত পাচ্ছি, phi এর মান হচ্ছে 0 ডিগ্রি। phi এর মান 0 ডিগ্রি মানে কি, যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে অনুনাদি অবস্থায় এলসিআর বর্তনীতে কোনো দশা পার্থক্য থাকে না। তাহলে এলসিআর বর্তনীতে অনুনাদি অবস্থায় কারেন্ট আর ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য কত, আমাদের 0, ঠিক আছে। তাহলে অনুনাদি অবস্থায় ক্ষমতা গুণকের মান আমরা দেখলাম কত, ক্ষমতা গুণকের মান হচ্ছে 1 এবং দশা কত 0 ডিগ্রি, হ্যাঁ, এবং দশা পার্থক্য এটা লিখে দিতে পারো, দশা পার্থক্য। নেক্সট আমরা কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে জেনে রাখতে হবে, যে জেনে রাখো কি, যখন XL ইকুয়াল টু XC এই অবস্থায় বর্তনী বিশুদ্ধ রোধক যুক্ত হয়, কেন, তো Z এর মানটা কত পাচ্ছি, দেখো আমরা আগে বললাম Z ইকুয়াল টু কত পাবো, Z মান হচ্ছে রুট ওভার R এর স্কয়ার প্লাস XL মাইনাস XC তার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি Z এর মানটা কত, XL ইকুয়াল টু XC তে কিন্তু Z এর মানটা শুধুমাত্র R পাচ্ছি, শুধুমাত্র R। আর শুধুমাত্র R মানে কি, যে বর্তনীটা কার মতো আচরণ করবে, বর্তনীটি বিশুদ্ধ রোধক যুক্ত হয়, বিশুদ্ধ রোধক যুক্ত, পিওর রেজিস্টিভ সার্কিট বলবো এটাকে, পিওর রেজিস্টিভ সার্কিট, মাথায় রাখবে। অনুনাদি অবস্থায় সার্কিটটা কার মতো আচরণ করবে, সেটা হচ্ছে বিশুদ্ধ রোধক যুক্ত বর্তনীর ন্যায় আচরণ করবে। এই অবস্থায় কি হয়, এই অবস্থায় বিভব প্রভেদ ভোল্টেজ বা তড়িৎচালক বল ও প্রবাহ মাত্রার দশা পার্থক্য কত হয়, সমদশা যুক্ত হয়। তার মানে দশা পার্থক্য কত, 0, দশা পার্থক্য কত, phi ইকুয়াল টু 0 ডিগ্রি। 2 নম্বর কেসটা, যখন XL লেস দ্যান XC, মানে আমরা এটা বলতে পারি XL লেস দ্যান XC মানে কি, সেটা হচ্ছে VL VC গ্রেটার দ্যান VL। VC মানে কত লিখতে পারি, I ইনটু XC, তাই না, I ইনটু XC গ্রেটার দ্যান I ইনটু XL। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো XC গ্রেটার দ্যান XL মানে কি, ইন্ডাক্টর অ্যাক্রসে যখন ভোল্টেজটা বেশি হবে, সরি আচ্ছা আমাদের উল্টো লিখে দিচ্ছি আমরা, না ঠিক আছে, যখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজের তুলনায় বেশি হবে, তাহলে আমরা সেই সময় বলতে পারি XC গ্রেটার দেন XL, মানে আমাদের ধারকী প্রতিঘাত গ্রেটার দেন আবেশী প্রতিঘাত। এই অবস্থায় কার মতো আচরণ করবে, এই অবস্থায় বর্তনীর প্রকৃতি ধারকীয় যুক্ত হয়। কেন, কারণ ক্যাপাসিট্যান্সের, দেখো ক্যাপাসিট্যান্সের মানটা বেশি কার, ধারক আমাদের রেজিস্ট্যান্স সরি ইন্ডাক্টরের তুলনায়, তার জন্য সেটা হচ্ছে প্রকৃতি কেমন হয়, ধারকীয়, নেচারটা কেমন হবে, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ নেচার। অর্থাৎ প্রবাহ মাত্রা কি হবে, প্রবাহ মাত্রা অবশ্যই এগিয়ে থাকবে, প্রবাহ মাত্রা বিভব প্রভেদ সাপেক্ষে এগিয়ে থাকে, আমরা এখনই বললাম যদি ভিসিটা বেশি হয় ভিএল এর তুলনায় তাহলে প্রবাহ মাত্রা এগিয়ে থাকবে, তাই না, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন, XL গ্রেটার দেন XC মানে কি, ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা যখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের তুলনায় বেশি হবে, অর্থাৎ আমরা এটা বলতে পারি যখন আবেশী প্রতিঘাত ধারকীয় প্রতিঘাত অপেক্ষা বেশি, এই অবস্থায় কি হবে বর্তনী একটা বর্তনী আবেশে কি হয়, আবেশিকীয় মানে কি, আমরা বলবো বর্তনীটা একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট। আচ্ছা আবেশিকীয় হয়, যাও আবেশিকীয় নেচার দেখাবে, ফলে প্রবাহ মাত্রা কি হবে, পশ্চাৎবর্তী অবস্থায় থাকে, প্রবাহ মাত্রা পশ্চাৎবর্তী থাকবে। এবার আমরা যাচ্ছি শ্রেণী এলসিআর বর্তনী অনুনাদি লেখ এবং অনুনাদের তীক্ষ্ণতা।
মানে শ্রেণী এলসি আর বর্তনীর প্রতিরোধ আমরা কিছুক্ষণ আগে দেখলাম জেড মানে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি তার স্কয়ার। তাহলে অনুনাদি কম্পাঙ্কে জেড এর মানটা কি ন্যূনতম হয়? আমরা বললাম অনুনাদি অবস্থায় কত ওমেগা এল আর 1 বাই ওমেগা সি মানটা কি সমান, তাহলে 0 হয়ে যাচ্ছে, তার জেড এর মানটা ন্যূনতম হয়। এই ন্যূনতম মান কত? জেড ইকুয়ালস টু আর পাচ্ছি, দেখো জেড ইকুয়ালস টু আর। আমরা যদি ওমেগা ইকুয়াল টু 0, এখানে যদি ওমেগা ইকুয়াল টু 0 পুট করো, তাহলে এই পার্টটা কত আসছে? এই পার্টটা 0 আর 1 বাই 0 কি হয়? ইনফিনিটি। 1 বাই 0 কত? ইনফিনিটি। তাহলে জেড এর মানটা দেখো অসীম চলে আসছে, ইনফিনিটি। জেড এর মানটা কত? অসীম। আবার ওমেগার মান যদি ইনফিনিটি পুট করো, তাহলে কত আসছে? 1 বাই ইনফিনিটি, এই মানটা 0, এই মানটা 0 পাচ্ছি, 1 বাই ইনফিনিটি 0 আর এই মানটা ইনফিনিটি, তাহলে জেড এর মানটা ইনফিনিটি। তাহলে কি পাচ্ছ দেখো, যে ওমেগা ইকুয়াল টু 0 বা ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে জেড এর মান কি হয়? জেড এর মান দুটোই অসীম হচ্ছে। আমরা বলি ওমেগা ইকুয়াল টু 0 তে এই মানটা 0, কিন্তু এই মানটা 1 বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, ফলে জেড এর মানটা ইনফিনিটি হয়ে আছে, কারণ আর এর তো একটা নির্দিষ্ট মান আছে। তাহলে ইনফিনিটির সঙ্গে আর যোগ করলে সে কি পাবো? ইনফিনিটি পাবো। তাহলে জেড ওমেগা ইকুয়াল টু 0 বা ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে জেড এর মানটা কিন্তু অসীম হয়। তাই ওমেগার মানটা ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 কম্পাঙ্কে অবস্থিত একটি চূড়া সাপেক্ষে দুই পাশে বিস্তৃত থাকে। আমরা বলি এটা কি, দেখো তাহলে আমরা ছবিটা এখানে ড্র করলে আর ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আমরা লেখচিত্রটা দেখি, শ্রেণী এলসি এর বর্তন অনুনাদি লেখ কেমন হয়। আচ্ছা, লেখচিত্র আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা এটা মুছে ফেলি, তোমরা এটা লিখে নিও খাতায়। আমরা লেখচিত্র দেখি যে এদিকে আমরা প্লট করছি কারেন্টের মান, তখন কারেন্টের মান প্লট করছি, এদিকে প্লট করছি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কার ফ্রিকোয়েন্সি? এসি সোর্সের ফ্রিকোয়েন্সি প্লট করছি, কারণ আমরা সোর্সের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করব, ঠিক আছে? সোর্সের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোর্সের ফ্রিকোয়েন্সি আর যখন বর্তনীর ফ্রিকোয়েন্সি সমান হবে, সেটা বলো ওমেগা 0। ওমেগা 0 মানে কত? 1 বাই রুট ওভার এলসি। সোর্সের ফ্রিকোয়েন্সি মানে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি এবং বর্তনীর ফ্রিকোয়েন্সি যখন সমান হয়ে যাবে, মানে ওমেগা 0 তে আমাদের জেড এর মানটা সবচেয়ে কম হয়। এখনই বললাম জেড এর মানটা কত? মিনিমাম মানটা কত? জেড ইকুয়ালস টু সর্বনিম্ন ন্যূনতম হয়, সেটা হচ্ছে জেড মিনিমাম। জেড মিনিমাম কত? আর। তারপর আমরা কারেন্টটা তখন কত পাবো? কারেন্টটা তখন ওই অবস্থায় সর্বোচ্চ পাবো, কারণ জেড এর মানটা আমাদের কি? জেড এর মানটা আমরা দেখতে পাচ্ছি কি? জেড এর মানটা আমাদের সর্বনিম্ন, কারেন্টের মানটা ম্যাক্সিমাম। তাহলে ধরে নিচ্ছি যে কারেন্টের মানটা এই অবস্থায় ম্যাক্সিমাম ছিল, কারেন্টের মানটা এই অবস্থায় ম্যাক্সিমাম মান, সেই ম্যাক্সিমামটা আমরা এভাবে নিচ্ছি। তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু 0, তাহলে ওমেগা ইকুয়াল টু 0 মানে এটা যদি ওমেগা এ পয়েন্ট ওমেগা ইকুয়াল টু 0, আর এদিকে কি? এদিকে ওমেগা ইকুয়াল টু ইনফিনিটি, এদিকে কোথাও পাবো। তাহলে ওমেগা ইকুয়াল টু 0 তে বা ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে জেড এর মানটা কিন্তু অসীম হয়, আর জেড এর মান যদি অসীম হয় তাহলে কারেন্টের মানটা কত? 0। জেড এর মানটা অসীম মানে যে প্রতিরোধটা খুব বেশি, কারেন্ট চলাচলে সর্বোচ্চ বাধা প্রদান করছে, তাহলে সেক্ষেত্রে কারেন্টের সার্কিটে কারেন্টের মানটা কত পাবো? 0 পেয়ে যাবো। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু 0 তে, দেখো ওমেগা ইকুয়াল টু 0 তে কারেন্টের মানটা কিন্তু 0। তাহলে আমরা বর্তনীটা কেমন হচ্ছে? তারপর ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে আবার কারেন্টের মানটা আবার 0। ওমেগা ইকুয়াল টু ইনফিনিটিতে আবার কারেন্টের মানটা 0। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে ইনফিনিটি মান কত দূর যাবে? তাহলে আমরা এই মানটা যদি আমরা এইভাবে নিই, তাহলে এইদিকে ইনফিনিটি ফ্রিকোয়েন্সির মানটা যখন ইনফিনিটি হবে, এইদিকে যখন ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে, ওমেগা বলছি এটাকে, ফ্রিকোয়েন্সি মানে সোর্সের ফ্রিকোয়েন্সি যখন ইনফিনিটি হবে তখন কিন্তু আবার মানটা 0 হবে, ঠিক আছে? তাছাড়া এখানে 0 হওয়া সম্ভব না। কি বললাম? ওমেগা 0 তে কারেন্টের মান বর্তনীতে সর্বোচ্চ, ওমেগা ইকুয়াল টু 0 তে কারেন্টের মানটা 0, আবার ওমেগা ইনফিনিটিতে কত? আবার কারেন্টের মানটা 0। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছি তাই ওমেগা ইকুয়াল টু ওমেগা 0 কম্পাঙ্কে অবস্থিত একটি চূড়া সাপেক্ষে দুই পাশে বিস্তৃত থাকে। তাহলে ওমেগা 0 সর্বোচ্চ হবে, এইদিকে কম আবার এইদিকে কম। তাহলে ওমেগা 0 দুই পাশে কি থাকে? একটা কারেন্টের মানটা একটা চূড়ার মতো পরিবর্তন হচ্ছে, চূড়া সাপেক্ষে দুই পাশে বিস্তৃত থাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা অনুনাদের তীক্ষ্ণতা কি বলবো? অনুনাদের তীক্ষ্ণতা হচ্ছে যে এই মানটা কত, আবার বলে রাখি যে এই সর্বোচ্চ মানটা কত, এই যে সর্বোচ্চ মানটা সেটা হচ্ছে আই
জিরো ইকুয়াল টু আমরা পেলাম E0/R। এটা হচ্ছে সর্বোচ্চ মান ওমেগা জিরোতে। তাহলে আমরা অনুনাদের তীক্ষ্ণতা আমরা কি, অনুনাদের তীক্ষ্ণতা হচ্ছে যে শ্রেণী এলসিআর বর্তনীতে অনুনাদি কম্পাঙ্কের উভয় পাশে বর্তনীর প্রবাহ মাত্রা কত দ্রুত হারে হ্রাস পায় তা যে বিশেষ বৈশিষ্ট্য বা ধারণার সাহায্যে বর্ণনা করা যায় তাকে অনুনাদের তীক্ষ্ণতা বলা হয়। মানে যে এই ওমেগা জিরো দুই পাশে যে কারেন্টটা কত দ্রুত হারে কমছে সেটাই আমাদের বোঝায় যে অনুনাদের তীক্ষ্ণতা। যত এটা দ্রুত ফল করবে, এটা যত দ্রুত ফল করবে তত কিন্তু আমাদের এই অনুনাদের তীক্ষ্ণতা তত বেশি হবে। আমরা যাচ্ছি, দেখো আমরা এখানে প্লট করি আবার। তাহলে আমরা এইভাবে নিচ্ছি একটা, আচ্ছা ছাড়ো আমরা এবার নিই। তাহলে আমরা এখানে দুটো আমরা কার্ভ ড্র করেছি। ওমেগা জিরো এই মানটা হচ্ছে ওমেগা জিরোতে প্রথমে আমরা এল আর সি এর মানটা ফিক্সড, কারণ ওমেগা জিরো ইকুয়াল টু 1/√LC। এল আর সি এর মানটা ফিক্সড, তাহলে কারেন্টের মানটা দেখতে পাচ্ছি, কারেন্টের মানটা কখন এইটাতে বেশি, শীর্ষ মানটা বেশি, এখানে কারেন্টের শীর্ষ মানটা কম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি যে বললাম কারেন্টের শীর্ষ মান কত হয়, এখনই বললাম যে কারেন্টের শীর্ষ মান অনুনাদি অবস্থায় E0/R। এখন ব্যবহৃত রোধের মানটা যত কম হবে I0 মানটা তত বেশি হবে। তাহলে এটাকে যদি বলি R1 বলি, আর এটা যদি বলি R2 জন্য, মানে দুবার আমরা ইউজ করছি এটা এল আর সি এর কোনো পরিবর্তন করছি না, শুধুমাত্র রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করছি। অনুনাদি অবস্থায় রেজিস্ট্যান্সের মানটা আমরা কি দেখতে পাচ্ছি, রেজিস্ট্যান্সের মানটা যত বেশি হবে কারেন্টের মানটা কি হবে তত কম হবে, বা আর এর মানটা যত ছোট হবে I0 মানটা তত বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি, এখানে দেখো এখানে যে এখানে I এর মানটা কিন্তু সর্বোচ্চ এই R1 এ, তাহলে এখানে R1 এ দেওয়ার পর আমরা বলতে পারি R1 টা কিন্তু মানে কি কম আর তুলনায় R2 তুলনায়, কারণ এখানে কি, কারণ R1 এর তুলনায় R1 এ কারেন্টের মানটা সর্বোচ্চ, শীর্ষ মানটা সর্বোচ্চ, R2 তে শীর্ষ মানটা কি কম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কার তীক্ষ্ণতা বেশি, তীক্ষ্ণতা হচ্ছে যে দেখতে পাচ্ছি রেড কালারে যেটা আমরা অঙ্কন করেছি তার তীক্ষ্ণতা বেশি, সেটা তত বেশি উঁচু, তত বেশি খাড়া, তত বেশি কি চূড়াটা তত বেশি, যত চূড়া তত বেশি হবে সেটা তত অনুনাদের তীক্ষ্ণতা তত বেশি হবে, এটার অনুনাদের তীক্ষ্ণতা কি কম। তাহলে অ্যাকচুয়ালি অনুনাদের তীক্ষ্ণতা থেকে কি বুঝতে পারছি, কেন আমাদের অনুনাদের তীক্ষ্ণতা এত গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে এলসিআর সার্কিটের অনুনাদের তীক্ষ্ণতা যত বেশি হবে সেই সার্কিটটা তত বেশি গ্রহণযোগ্য। আমি একটা এলসিআর সার্কিট বানালাম, তুমি একটা এলসিআর সার্কিট বানালে, দেখা যাচ্ছে যে আমার এলসিআর সার্কিটের যে অনুনাদের তীক্ষ্ণতা বেশি তোমার তুলনায়, তাহলে আমার সার্কিটটা বেশি প্রায়োরিটি পাবে। কোথায়? ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থায় যে এলসিআর বর্তনীর তীক্ষ্ণতা যত বেশি সেটাকে আমরা তত ভালো কাজে ইউজ করতে পারবো, মানে সেটাকে বলবো যে বেস্ট টিউনিং সার্কিট বলবো, এটাকে টিউনিং করতে সবচেয়ে বেশি সুবিধা হয়। আমরা টিউনিং কি পরে যাচ্ছি, তাহলে আশা করছি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে শ্রেণী অনুনাদ বর্তনীর ব্যবহারিক প্রয়োগ। আমরা এখনই বললাম যখন বর্তনীতে এলসিআর বর্তনীতে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের দুই প্রান্তে বিভব প্রভেদ সমান হয়ে যায় তখন সেটা আমাদের অনুনাদ কন্ডিশন বলবো। এই অবস্থায় আমাদের কারেন্টের মানটা কিন্তু ম্যাক্সিমাম কারেন্টের মানটা পেয়ে থাকি, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্টের মানটা পেয়ে থাকি। তারপর আমরা বললাম যদি আমরা যে সেই ম্যাক্সিমাম মানটা হচ্ছে I0 সমান লিখবো বর্তনীর যে তড়িৎচালক বলের শীর্ষ মান E0 বর্তনীতে ব্যবহৃত রোধ। এখন রোধের মানটা আমরা যত কম করতে পারবো I0 এর মানটা তত বেশি হবে, মানে আমাদের যে অনুনাদের যে আমরা যে কার্ভটা পেলাম তার তীক্ষ্ণতা তত বেশি হবে, আর তীক্ষ্ণতা যত বেশি হবে তাহলে আমাদের সেই সার্কিটটা তত বেশি, সেই এলসিআর সার্কিটটা তত বেশি গ্রহণযোগ্যতা পায়। কেন সেই গ্রহণযোগ্যতা পায় আমরা সেই বিষয়টা আলোচনা করছি। এখন আমাদের যেটা দেখবো শ্রেণী অনুনাদ বর্তনীর ব্যবহারিক প্রয়োগ। তাহলে অনুনাদি অবস্থায় আমরা সার্কিটটাকে কিভাবে ব্যবহার করব আমরা সেটা আলোচনা করছি।
মনে রাখো আমরা তো পুরো বিষয়টাকে লিখে দিয়েছি, আমি তোমাদেরকে এখানে জিনিসটা এক্সপ্লেন করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা লাস্টে তোমরা ভাষাটা লিখে নিও, ল্যাঙ্গুয়েজটা লিখে নিও। দেখো, ধরো আমরা দেখতে পাবো, আমরা যদি আমাদের টিভি বা রেডিওর কথা আমরা বলছি, একটা রেডিওতে কি হয়, প্রথমে আমাদের তো রেডিওগুলো আগে এরকম ছিল, রেডিওগুলো ঠিক আছে, রেডিওতে থাকে একটা চ্যানেল ধরার জন্য থাকে, আর একটা ভলিউম থাকে, সাউন্ডটা বাড়ায়, আর একটা ঘুরিয়ে ঘুরে চ্যানেল সেট করি। ভেতরে কি থাকে আমাদের, এই ভেতরে থাকে একটা এলসিআর সার্কিট, ভেতরে থাকে একটা শ্রেণী এলসিআর সার্কিট থাকে। কোথায়? টিভি বা রেডিওতে আমাদের এলসিআর সার্কিট থাকে, শ্রেণী এলসিআর সার্কিট। ওই ক্ষেত্রে কি হয়, যখন আমরা টিউনিং করব, টিউনিং মানে যখন চ্যানেলটাকে সেট করছি আমরা, যে আমরা কোন চ্যানেলটা শুনতে চাই, তখন এটাকে আমাদের চ্যানেলের নবটাকে ঘোরালে আমরা চ্যানেলটা সেট হয়ে যায়, এটাকে বলা টিউনিং। এখন আমরা দেখব যে কি হচ্ছে। দেখো এখানে আমরা বলে রাখি যে ধরো এটা একটা স্টেশন, এটা হচ্ছে 93.5 মেগাহার্টজ একটা ফ্রিকোয়েন্সি রিলিজ করছে। আমাদের আমাদের যে রেডিওতে যে ফ্রিকোয়েন্সি শুরু হয় 88.8 মেগাহার্টজ থেকে আমাদের 110 মেগাহার্টজ, ভ্যালুটা একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, 110 মেগাহার্টজ। তাহলে আমাদের এখান থেকে একটা ধরো রেডিও স্টেশন আছে, এই রেডিও স্টেশন থেকে একটা যে ওয়েবটা যাচ্ছে, যে মেসেজটা যাচ্ছে, তার ফ্রিকোয়েন্সি কত? 93.5 মেগাহার্টজ। আমরা ধরেছি এখান থেকে আরেকটা স্টেশন আছে, ঠিক আছে, এই স্টেশন থেকে যে ওয়েবটা যাচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি 105.2 মেগাহার্টজের একটা ফ্রিকোয়েন্সি এখান থেকে রিলিজ করছে, এই স্টেশন থেকে, রেডিও স্টেশন থেকে। সেটা ফ্রিকোয়েন্সি, যে ওয়েবটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত, যে মেসেজটা যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কত? 105.2 মেগাহার্টজ। আর আমরা বলেছি যে এলসিআর সার্কিটে যে অনুনাদ কম্পাঙ্কটা কত হয়, ওমেগা 0 1/√LC, বা f0 মানে কত? f0 মানে হচ্ছে 1/2π√LC। দেখো এই f0 আমরা কি করতে পারছি, 2π√LC। আমরা যে চ্যানেলটাকে ঘোরাচ্ছি না, যে চ্যানেলটাকে সেট করছি, মানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি 88.8 মেগাহার্টজ থেকে 110 মেগাহার্টজ, এর রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সিটা আছে। আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করছি, ফ্রিকোয়েন্সিটা কি করছি আমরা? চেঞ্জ করছি। ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হচ্ছে? এই যে দেখতে পাচ্ছি এলসিআর বর্তনীতে যে ক্যাপাসিটরটা ব্যবহার করছি, সেই ক্যাপাসিটরের প্লেটের ডিসটেন্সটাকে বাড়াচ্ছি, কমাচ্ছি। এর ফলে কি হচ্ছে, যে সি এর মানটা চেঞ্জ হচ্ছে, এখানে ক্যাপাসিট্যান্সের মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে ক্যাপাসিটরের মান যদি চেঞ্জ হয়, তাহলে সার্কিটের যে ফ্রিকোয়েন্সি f0, তাহলে কি হচ্ছে, f0 মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে ক্যাপাসিটর মানটাকে চেঞ্জ করে আমরা এলসিআর বর্তনীতে টিভি বা রেডিও বলতে পারি, টিভি বা রেডিওর এলসিআর বর্তনীতে ফ্রিকোয়েন্সিটাকে, অনুনাদ কম্পাঙ্কটাকে চেঞ্জ করতে পারি, এই অনুনাদ কম্পাঙ্ক রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি। এখন আমাদের অনেকগুলো রেডিও স্টেশন আছে, সেই রেডিও স্টেশন থেকে ওয়েভগুলো এখানে যাচ্ছে, রেডিওতে যাচ্ছে। তাহলে আমি যখন সেট করব, ধর আমি সেট করলাম 93.5 মেগাহার্টজ, এর আমরা এই ফ্রিকোয়েন্সিটা সেট করেছি। এই ফ্রিকোয়েন্সিটা কার? রেডিওর এলসিআর সার্কিটের ফ্রিকোয়েন্সি। এলসিআর সার্কিটের ফ্রিকোয়েন্সিটা কত? 93.5 মেগাহার্টজ, এই ফ্রিকোয়েন্সি সেট করলাম। তাহলে আমরা এখানে দুটো রেডিও স্টেশন আছে, অনেকগুলো রেডিও স্টেশন থেকে ওয়েভ যাচ্ছে। তাহলে এই যখন আমরা রেডিওর ফ্রিকোয়েন্সি, রেডিওতে যে এলসিআর বর্তনী আছে তার যে ফ্রিকোয়েন্সি f0 কত, সেটা হচ্ছে 93.5 মেগাহার্টজ। আর এই যে রেডিও স্টেশনের ফ্রিকোয়েন্সি সেটা কত? 93.5 মেগাহার্টজ, এখান থেকে যাচ্ছে 105.2 মেগাহার্টজ। তাহলে এই ফ্রিকোয়েন্সিটাকে এখানে ক্যাচ করে নেবে। এই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মানটা কি হবে বললাম, বর্তনীতে কারেন্টের মানটা কি হয়? সর্বোচ্চ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির কারেন্টের মানটা সর্বোচ্চ, মানে যে অনেকগুলো স্টেশন থেকে ওয়েভ যাচ্ছে, কিন্তু পার্টিকুলার একটা স্টেশনেই দেখবো বর্তনীতে কারেন্টের মানটা সর্বোচ্চ হচ্ছে, কারেন্টের মানটা সর্বোচ্চ, মানে রেজোনেন্সের তীক্ষ্ণতা খুব বেশি। মানে অ্যাকচুয়ালি আমরা এই স্টেশন থেকে যে বার্তাটা আসছে, মেসেজটা আছে, ওই মেসেজটা বেশি আমরা ভালোভাবে লাউডলি শুনতে পাবো। বাকিগুলো কি হচ্ছে, বাকি স্টেশন থেকে যেগুলো আসছে না, সেগুলো কাট করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, হটিয়ে দিচ্ছে। কারণ তার জন্য এর জন্য প্রভাব এখানে খুবই নগণ্য, এর জন্য কারেন্টের মানটা খুবই নগণ্য হবে, ঠিক আছে, খুবই নগণ্য হবে। আমরা যদি অনুনাদের তীক্ষ্ণতা বাড়াতে পারি, অনুনাদের তীক্ষ্ণতা যদি খুবই বাড়াতে পারি, এইভাবে আরো ছোট করছি, ঠিক আছে, তাহলে আরো বেটার, ঠিক আছে। তাহলে এই যে বাকি স্টেশন থেকে আসা চ্যানেলগুলোর ইনফরমেশন গুলো এখানে ক্যাচ করবে না, শুধুমাত্র সেই চ্যানেলটা ক্যাচ করবে যেখানে বর্তনীর এলসিআর বর্তনীর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং স্টেশন থেকে, যে স্টেশন থেকে আসা ফ্রিকোয়েন্সির
সঙ্গে ম্যাচ করবে তখনই সেটা প্রমিনিয়েন্ট হবে, মানে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পাবে, ঠিক আছে। বাকিগুলো চ্যানেলগুলো সেইভাবে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আমরা কি করব, যে অনুনাদের আমরা দেখতে পাচ্ছি যদি এই যে আমাদের এলসিআর বর্তনী যে অনুনাদ লেখচিত্রের যদি আমরা যে যদি এটাকে যত বেশি সার্ভ করবো, লেখচিত্রটা যত বেশি তীক্ষ্ণ হবে সেটা আমাদের তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এক্ষেত্রে আমরা পুরো জিনিসটা লিখে দিয়েছি, আশা করছি তোমাদের বুঝতে পেরেছো। দেখো আমরা পুরো জিনিসটাকে লিখে দিয়েছি, বলছে যে রেডিও বা টিভি এর গ্রাহক যন্ত্র হিসাবে এলসিআর বর্তনী ব্যবহৃত হয়। বিভিন্ন সম্প্রচার কেন্দ্র দ্বারা ভিন্ন ভিন্ন কম্পাঙ্কে সম্প্রচারিত সংকেত রেডিও অ্যান্টেনা দ্বারা গৃহীত হলে বর্তনীতে একাধিক পরিবর্তী বিভব প্রভেদ ক্রিয়াশীল হয়। কেন? কারণ এই স্টেশন থেকে আর এই স্টেশন থেকে যখন ওয়েভটা গিয়ে যখন রেডিওতে ক্যাচ করবে তখন একাধিক ভোল্টেজ, একাধিক বিভব প্রভেদ ক্রিয়াশীল হবে ওর মধ্যে, ঠিক আছে। কিন্তু এদের মধ্যে যেটির কম্পাঙ্ক বর্তনীর অনুনাদ কম্পাঙ্কের সমান, মানে এফ জিরো সঙ্গে সমান হয়ে যাবে। এফ জিরো মানটা কত? 93.5 মেগাহার্টজ। এই স্টেশন থেকে আসছে কত? 93.5 মেগাহার্টজ। তাহলে এই স্টেশন থেকে এটাই ক্যাচ করবে, ঠিক আছে। তাহলে বর্তনীর অনুনাদ কম্পাঙ্কের সমান কেবলমাত্র সেটির জন্যই বর্তনীর প্রবাহ মাত্রা সর্বোচ্চ মান পায়। আমরা এখনই বললাম যে অনুনাদ অবস্থায় কারেন্টের মানটা সর্বোচ্চ হয়, ফলে অনুনাদ ঘটে এবং রেডিও বা টিভি এই বিশেষ সম্প্রচার কেন্দ্রের সঙ্গে সমসুর হয়েছে, টিউন। সমসুর মানে এটার সঙ্গে এটা ম্যাচ করে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তখন ওই আমাদের ওই ইনফরমেশনটা ওই রেডিও মানে ওই স্টেশন থেকে আসা ইনফরমেশনটা কেবলমাত্র আমরা শুনতে পাবো, এটা টিউনিং করা বা সমসুর বলা হয়। বর্তমানে রাখবে যে বর্তনীতে আরেকটা দেখবো, বর্তনীতে কিউ গুণক। কিউ গুণক মানে হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। একটা এলসিআর বর্তনীর কোয়ালিটি কতটা যাচাই করা হয়, এলসিআর বর্তনীর কোয়ালিটি মানে সেটা কত বেশি গ্রহণযোগ্যতা পাবে, সেটা এলসিআর বর্তনীর একটা কিউ গুণক বলে একটা ভ্যালু আছে, সেই কিউ গুণক থেকে আমরা জানতে পারবো যে কিউ এর মান যত বেশি হবে অনুনাদের তীক্ষ্ণতা তত বেশি হবে, ঠিক আছে। আমরা কিউ গুণক পরে বলছি তোমাদেরকে। তাহলে মনে রাখবে বর্তনীতে কিউ গুণকের মান যত বেশি হবে অনুনাদের তীক্ষ্ণতা বেশি হবে, মানে সেটা তত বেশি সহজে টিউনিং করতে পারবো, টিউনিং করতে পারবো। আশা করছি এটা ক্লিয়ার বোঝা গেছে, তাই না। এক্ষেত্রে রেডিওর ক্ষেত্রে হয়, এবার টেলিভিশনের ক্ষেত্রে হয়। কারণ আমরা টিভিতে যে চ্যানেলটাকে দেখতে চাই কেবলমাত্র সেই ফ্রিকোয়েন্সিটার সঙ্গে আমরা যে স্টেশন থেকে আসছে, যে টিভি স্টেশন থেকে আসছে সেই ইনফরমেশনটাকে আমরা কি হয়, টেলিভিশনের ভেতরে এক ধরনের ফ্রিকোয়েন্সি আছে, এলসিআর সার্কিট আছে, সেই ফ্রিকোয়েন্সি আর স্টেশন থেকে আসা ফ্রিকোয়েন্সি যখনই ম্যাচ করে যাবে তখন পার্টিকুলার ওই চ্যানেলটা আমরা টিভিতে দেখতে পাবো, বাকি চ্যানেলগুলো আসবে না, ঠিক আছে, ধরবে না। নেক্সট আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর। ঠিক আছে, কিউ গুণক, এটা বলবো আমরা কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই আমাদের কি ছিল। আমরা বলেছিলাম যে অনুনাদ ফ্রিকোয়েন্সিতে বা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আমাদের বর্তনীতে কারেন্টের মানটা সর্বোচ্চ, মানে ওই মুহূর্তে পাওয়ারটা সর্বোচ্চ হবে, ঠিক আছে। বর্তনীর পাওয়ার মানে কত লিখবো? আই ইন্টু ভি। কারেন্টের মানটা সর্বোচ্চ, তার জন্য আমাদের বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, বর্তনীর ক্ষমতা, হ্যাঁ, এলসিআর বর্তনীর ক্ষমতা সর্বোচ্চ হবে। ওই অবস্থায় আমাদের দুটো ফ্রিকোয়েন্সি পাবো, ঠিক এইদিকে দেখো, এইদিকে একটা ফ্রিকোয়েন্সি আমরা ধরেছি ওমেগা 1 আর এখানে ওমেগা 2। এই দুটো ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে আমরা পাওয়ারটা দেখো দুটো সমান হবে। তাহলে ওমেগা জিরোর এই দিকে বাম দিকে এবং ওমেগা জিরোর আমাদের ডান দিকে, মানে একটা এই যে লেন্থটা পাচ্ছি, আমাদের ফ্রিকোয়েন্সি যে লেন্থটা পাচ্ছি সেটা সমান হবে। এবং ওই দুটো ফ্রিকোয়েন্সিতে ওমেগা 1 এবং ওমেগা 2 তে যে আমাদের ফ্রিকোয়েন্সিটা, আমাদের পাওয়ারটা কত হয়? পাওয়ারটা হয়ে যায় P/2, অর্ধেক পাওয়ার। তাহলে আমরা কি বললাম? তাহলে আমরা এমন দুটো ফ্রিকোয়েন্সি খোঁজ করছি যে ফ্রিকোয়েন্সিতে বর্তনীতে পাওয়ারটা কত হয়ে যায়? হাফ হয়ে যায়। কত? হাফ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ যে ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এটাকে বলবো আমরা প্রতিপ্রস্থ। প্রতিপ্রস্থ কার? এলসিআর বর্তনীর প্রতিপ্রস্থ, ঠিক আছে। কেন? এটা হচ্ছে ব্যান্ড উইথ। তাহলে ব্যান্ড উইথটা কত হচ্ছে? এই যে সেটা হচ্ছে ওমেগা 2 মাইনাস অফ ওমেগা 1। এটা হচ্ছে ওমেগা 2 আর এখানে ওমেগা 1 বিয়োগ করলে আমরা এই ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এটা হচ্ছে ব্যান্ড উইথ, ঠিক আছে।
তাহলে আমরা এলসিআর বর্তনীতে পাওয়ার ভার্সেস যদি ফ্রিকোয়েন্সি প্লট করি, তাহলে দুটো ফ্রিকোয়েন্সিতে, তাহলে আমরা অনুনাদ ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা সর্বোচ্চ পাবো, আর একটা দুটো ফ্রিকোয়েন্সি পাবো যেটা ওমেগা জিরো ডান দিকে এবং ওমেগা জিরো বাম দিকে, কিন্তু এই যে এটা মানে এদের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু সেম হবে। তাহলে ওই দুটো ওমেগা এবং ওমেগা টু ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা আমাদের হাফ হয়, ঠিক আছে। আমরা এটা ক্যালকুলেট করতে পারি, ওমেগা ওয়ান এবং ওমেগা টু মানটা ক্যালকুলেট করতে পারি, আমাদের সেরকম ভাবে দরকার নেই এই হাফ ফ্রিকোয়েন্সি কত হবে দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান এটাকে বলো ব্যান্ড উইথ, প্রতি প্রস্থ, ঠিক আছে। এটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এলসিআর বর্তনী, শ্রেণী এলসিআর বর্তনী কিউ গুণক মানে কোয়ালিটি ফ্যাক্টরকে কিভাবে ডিফাইন করা হয়, কিউ ইকুয়াল টু লেখা হয় যে প্রতি প্রস্থ ব্যান্ড উইথ, ঠিক আছে, এটাকে আমরা ডেল্টা ওমেগা বলবো, ডেল্টা ওমেগা, সেটা হচ্ছে ডেল্টা ওমেগা ব্যান্ড উইথ বাই আমাদের আচ্ছা আমাদের কিউটাকে আমরা বলবো, সরি আচ্ছা ডেল্টা ওমেগা থাকে, এটা হচ্ছে ব্যান্ড উইথ, ঠিক আছে। অনুনাদি কম্পাঙ্ক কত ওমেগা জিরো বাই এটার প্রতি প্রস্থ ডেল্টা ওমেগা, তাহলে ওমেগা জিরো বাই ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি ফ্যাক্টর সার্কিটে, ঠিক আছে, এলসিআর বর্তনীতে কোয়ালিটি ফ্যাক্টর। আমরা যদি এটা দেখি না তাহলে এটা আমরা পেয়ে যাবো। আবার এটাকে এভাবে ডিফাইন করা হয়, এই মানটা আসলে যেটা হয়ে যাবে আবার কিউ ইকুয়াল টু লেখা হয় যে অনুনাদ অবস্থায়, কি অনুনাদ অবস্থায়, কোন অবস্থায় অনুনাদ অবস্থা, সেটা কখন, যখন ভিএল ইকুয়াল টু ভিসি, অনুনাদ অবস্থায় যে ইন্ডাক্টর অ্যাক্রস এ ভোল্টেজ বা রেজিস্ট্যান্স অ্যাক্রস এ ভোল্টেজ সেটা কত আই ইন্টু এক্সএল বাই আই ইন্টু আর, তাহলে পাচ্ছি কত এক্সএল বাই আর। তাহলে কিউ ইকুয়াল টু আমরা এটা বলতে পারি ওমেগা এল বাই আর। আবার অনুনাদি অবস্থায় ইন্ডাক্টর অ্যাক্রস এর ভোল্টেজ ক্যাপাসিটর অ্যাক্রস এ ভোল্টেজ সমান হয়, তার জন্য আবার এটা করতে পারি, আবার কিউ ইকুয়াল টু লিখবো ইন্ডাক্টর অ্যাক্রস, সরি ক্যাপাসিটর অ্যাক্রস মানে ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ বাই রোধকের দুই প্রান্তে বিভব প্রভেদ ভিসি বাই ভিআর। তাহলে এটা কত লিখবো আমরা যে এক্সি বাই আর, আর এক্সি মানে কত 1 বাই ওমেগা সি নিচে আর, তাহলে পেলাম কত 1 বাই ওমেগা সি আর, ঠিক আছে। তাহলে অনুনাদ অবস্থায় কি, অনুনাদ অবস্থায় আমরা এটা লিখবো যে ওমেগার মানটা কত হয়, দেখো অনুনাদ অবস্থায় আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে অনুনাদ অবস্থায় ওমেগা ইকুয়াল টু আমরা কত লিখতাম ওমেগা জিরো, তাই না। দেয়ারফর আমরা যে কোনো একটা ভ্যালু পুট করছি, এখানে পুট করে দিই 1 বাই আর, তারপর হচ্ছে ওমেগা মানে কত, ওমেগা মানে হচ্ছে রুট ওভার এলসি, আর পাচ্ছি কত আমাদের, আর ওমেগা জায়গায় ওমেগা জিরো পুট করছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা আমরা যদি এখানে দেখি, আচ্ছা আমরা এই জায়গাটায় পুট করি, আমরা দুটোই আমরা এল এর জায়গায় আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা আমরা এই জায়গায় পুট করছি, ঠিক আছে, আমরা এখানে পুট করি এই সমীকরণে। তাহলে এই সমীকরণে কত হচ্ছে দেখি, কিউ ইকুয়াল টু আমরা লিখবো 1 বাই ওমেগা জিরো ইন্টু সি ইন্টু আর, তাহলে 1 বাই সি আর পাচ্ছি, 1 বাই সি আর পাচ্ছি। আর ওমেগা জিরো মানে কত, ওমেগা জিরো মানে কিছুক্ষণ আগে হলো 1 বাই রুট ওভার এলসি, তাই না, 1 বাই রুট ওভার এলসি, তাহলে 1 বাই আচ্ছা এটা কত হচ্ছে সি আর ইন্টু 1 বাই ওমেগা জিরো, 1 বাই ওমেগা জিরো মানে কত লিখবো রুট ওভার পেয়ে আছে মানে কত, রুট ওভার তাহলে উপরে চলে আছে, তাই না, রুট ওভার পেয়ে আছে রুট ওভার এলসি। তাহলে আমরা দেখো 1 বাই আর, আর এখানে এলসি আর এদিকে সি ভেতরে ঢুকছে, তাহলে কত লিখবো সি স্কয়ার, তাহলে 1 বাই আর রুট ওভার কত পাচ্ছি এল বাই সি। তাহলে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে কোয়ালিটি ফ্যাক্টর তিনটা কম্পোনেন্টের উপরে ডিপেন্ড করছে, একটা হচ্ছে আর, এল এবং সি। এই ক্ষেত্রে কি দেখছিলাম আমরা যে শুধুমাত্র 1 বাই ওমেগা সি আর বলছিলাম, তাই না। এই ক্ষেত্রে আমরা কত ওমেগা এল বাই আর, কিন্তু আমরা ইকুয়েশনটাকে ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে, কিউ এর মানটা 1 বাই আর ওভার এল বাই সি। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এর মান কিভাবে বৃদ্ধি করবে, কিউ এর মান যত বেশি হবে আমরা লিখব এলসিআর বর্তনীতে টিউনিং তত সুন্দর হবে, সুন্দর বলা যায় না, সুন্দর তো তত ভালো হবে, টিউনিং তত ভালো হবে, তাই না, টিউনিংটা তত ভালো করতে পারবো, মানে দ্রুত আমরা ইনফরমেশনটা ক্যাচ করতে পারবো। তাহলে
অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি তাহলে কিউ এর মানটা কিভাবে বৃদ্ধি করবে, তাহলে দেয়ারফর আমরা কিউ এর মান বৃদ্ধি করব কিউ প্রপোর্শনাল টু 1/r, আর এর মান যত আমাদের কম হবে কিউ এর মানটা তত বেটার। তাহলে এমন একটা এলসিআর সার্কিট চয়েস চুজ করব আমরা যেখানে আর এর মানটা মিনিমাম রাখা যায়, কিউ প্রপোর্শনাল টু এল। হ্যাঁ, ইন্ডাক্টরের মানটা যত বেশি হবে তত কিউ এর মানটা তত ভালো হবে, এবং আমরা বলতে পারি কিউ প্রপোর্শনাল টু 1/√c। তাহলে ক্যাপাসিটরের মানটা যত কম হবে, ক্যাপাসিটরের মানটা যত কম হবে সরি কিউ প্রপোর্শনাল টু পেলাম 1/r, কিউ প্রপোর্শনাল টু √l, এবং লাস্টে যেটা পাচ্ছি কিউ প্রপোর্শনাল টু 1/√c, তাই না? তো সি এর মান যত কম হবে কিউ এর মানটা তত বেশি হবে। তাহলে মনে রাখবে এখানে কোশ্চেন দিতে পারে যে আমাদেরকে দেখবো কিছু কিছু কোশ্চেন যে কোয়ালিটি ফ্যাক্টর বা টিউনিং করার জন্য নিচের কোন কম্বিনেশনটা ভালো দরকার। এল সি আর চারটে অপশন দেবে, এল এর মান প্রথমে তিনটা বলবে, হ্যাঁ এরকম এল এর মান, সি এর মান, আর এর মান বলবে, অপশন এ বি সি ডি। কোন ক্ষেত্রে কিউ এর মানটা আমাদের টিউনিং ক্ষেত্রে সুবিধা হবে, তাহলে কিউ এর মানটা সেক্ষেত্রে আমরা বের করব। তাহলে মনে রাখো এই জিনিসগুলো অবশ্যই। আর একটা বলে দিই, কিছু জিনিস, একটা জিনিস বলা ছিল নোটস মনে রাখবে, যে আমরা বললাম যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অনুনাদ কম্পাঙ্ক কত হয় 1/2π√LC। তাহলে দেখো আমরা কি জানি ফ্রিকোয়েন্সি মানে কত জানি, ফি ইকুয়ালস 1/t। ফ্রিকোয়েন্সি মানে কত জানি 1 বাই পর্যায়কাল। তাহলে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি √LC, তাহলে ফ্রিকোয়েন্সি একক কি পাচ্ছি এফ এর, আমরা মাত্রা যাচ্ছি, মাত্রা কত সেটা হচ্ছে টি ইনভার্স সেকেন্ড। আচ্ছা এককটা কত দেখতে পাচ্ছি বলো, এককটা কত, এফ এর একক কি আমরা কি জানি, কম্পাঙ্কের একক 1/t মানে সেকেন্ড, এফ এর একক সেটা পাবো সেকেন্ড ইনভার্স, তাই না, সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখো √LC এর এককটা কি পাচ্ছি, √1/LC এর এককটা পাচ্ছি সেকেন্ড ইনভার্স। মাত্রা কত পাবো, √LC এর মাত্রা কত টাইম ইনভার্সের সঙ্গে সমান, ঠিক আছে, সরি 1/√LC, এটা লিখবো 1/√LC এর মাত্রা সেকেন্ড ইনভার্স বলবো, বা শুধুমাত্র আমরা বলতে পারি বা √LC এর এককটা কত, সময়ের একক কত সেকেন্ড। তাহলে √LC এর মাত্রা কত লিখতে পারি, তাহলে আমরা √LC এর মাত্রা কত লিখবো, শুধুমাত্র আমরা বলে দেবো কত টাইমের মাত্রার সঙ্গে সমান। তাহলে এই কোশ্চেনটা পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। আবার আমরা এখান থেকে বলতে পারি, মনে রাখো যে L/R, এটা একটা থাক 2 নম্বর পয়েন্ট, যে আমরা শ্রেণী এলসিআর বর্তনীকে বলবো, শ্রেণী এলসিআর বর্তনীকে বলা হয় গ্রাহক বর্তনী, গ্রাহক বর্তনী অ্যাকসেপ্টার সার্কিট। কেন কেন কারণ আমরা বললাম যে অনেক স্টেশন থেকে, বিভিন্ন স্টেশন থেকে যে ওয়েব মেসেজগুলো আসছে কেবলমাত্র একটা স্টেশনই টেলিভিশন বা রেডিও ক্যাচ করছে, ঠিক আছে, বাকি তো আমাদের ইনফরমেশনগুলো কি হয় কাট করে বাইরে বের করে দেয়। তাহলে একটা ইনফরমেশনকে শুধুমাত্র একটা চ্যানেলকেই শুধুমাত্র কি করবে, ইনফরমেশনকে গ্রহণ করে, ঠিক আছে। গ্রাহক বর্তনী এই জন্য বড় গ্রাহক বর্তনী অ্যাকসেপ্টার সার্কিট, ঠিক আছে, অ্যাকসেপ্টার সার্কিট। 2 নম্বর, আমরা 3 নম্বর মনে রাখবে যে L/R এর মাত্রা সময়ের মাত্রার সঙ্গে অভিন্ন, সময়ের মাত্রা বা এককের সঙ্গে অভিন্ন, ঠিক আছে। কারণ কি আমরা এভাবে যেতে পারি যে আমরা তো জানি, দেখো অ্যাকর্ডিং টু লেঞ্জের সূত্র কি জানি, E = -L ইনটু মাইনাস দিচ্ছি না শুধুমাত্র di/dt, di/dt। তাহলে E/di ইকুয়ালস কত পারি আমরা L/dt, জাস্ট আমরা এইভাবে লিখছি, ঠিক আছে। এটা ভোল্টেজ, এটা কারেন্ট, তাহলে V = কত লিখি আমরা, V = আমরা লিখি I × R, তাহলে V/I মানে কত আর। তাহলে এটার একক কি, এটার একক হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের একক, এটার একক কি রেজিস্ট্যান্সের একক L/dt। তাহলে আমরা দেখতে পাই dt মানে কি টাইম, তাহলে dt = কত পাচ্ছি, dt মানে পাচ্ছি আমরা L/R, তাই না, L/dt, dt মানে কত L/R। তাহলে আসলে
এল বাই আর কাকে নির্দেশ করছে? এল বাই আর নির্দেশ করছে একটা সময়কে। কাকে নির্দেশ করছে? সময়। তার জন্য এল বাই আর এর মাত্রা কত হবে? মাত্রা বা সময়ের মাত্রা সঙ্গে সমান, বা একক সময়ের একক সঙ্গে কি সমান। তোমাদের এটা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা এখানে আমরা এলজিআর সার্কিট কমপ্লিট করছি। আমরা আর ভিডিওটা অনেক লম্বা চড়া হয়ে যাচ্ছে। আমরা এরপর পরবর্তী যে দেখবো যে এলআর, সিআর এবং এলসিআর এই তিনটা সার্কিটের আমরা বিভিন্ন টাইপের প্রবলেম আমরা দেখবো, ঠিক আছে? তো প্রত্যেকের রিকোয়েস্ট, তোমরা যতটুকু পড়িয়েছি পুরো থিওরি পার্টটা অত্যাধিক সুন্দরভাবে রেডি করে নাও, ঠিক আছে? যেগুলো ইকুয়েশন এবং যেগুলো গুরুত্বপূর্ণ ফর্মুলা সেগুলোকে তোমাকে মনে রাখতে হবে এবং তা থেকে অঙ্ক করতে হবে। আমরা কেমন টাইপের অঙ্ক আছে সেগুলো আমরা আলোচনা করব পরের ভিডিওতে। তো আজকের জন্য এতটুকু। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।